Ganjan. 17 Eco Control. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিরাগের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন্ধকারের মধ্যে একটি মেয়ের মরণ আর্তনাদ শোনা যাচ্ছে, তার সাথে জনা কয়েক পুরুষ কণ্ঠের উল্লাস। আরে শালা, তার করিস না রে, মেয়েটা নিতে পারছে না, ছাড় এবার, ছেড়ে দে। আরে না না, ছাড়লে হবে নাকি? হ্যাঁ, আরে আমার তো এখনো পালা বাকি। হ্যাঁ, অন্ধকার কুটিরের মধ্যে কয়েকটি মানুষরূপী জন্তু ঝাঁপিয়ে পড়েছে তাদের শিকারের ওপর। শিকার তাদের হাতের মুঠোয়, কাজেই বাধা দেওয়ার কোনো উপায় নেই। শিকারের হাত পা সব শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। মেয়েটি যন্ত্রণায় ছটফট করছে আর চোখ দিয়ে অনায়াসে জল গড়াচ্ছে, কিন্তু জন্তুগুলো কিছুতেই ছাড়ার পাত্র নয়। প্রায় জনাচারেক লোক পালা করে করে ধর্ষণ করছে মেয়েটিকে, আর ওদের যে বস, সে দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে আর আর সিগারেটের ধোঁয়া ছাড়ছে। অন্ধকারের মধ্যে ওই সিগারেটের আগুনটুকু ছাড়া আর কোনো দৃশ্য চোখে পড়ছে না। শুধু মেয়েটির চিৎকার আর জন্তুগুলোর হাসি ছাড়া চতুর্দিকে আর কোনো শব্দ নেই। আচমকাই মেয়েটার আর্তনাদ পুরো স্তব্ধ হয়ে গেল। লোকগুলো যারা এতক্ষণ ওর উপর হাসতে হাসতে অত্যাচার চালিয়ে যাচ্ছিল, তাদের হাসিও যেন ধীরে ধীরে স্তিমিত হতে শুরু করলো। এই শালা, এই মালটা ঠান্ডা হয়ে গেল কেন রে? হ্যাঁ, এত হাই ডোজ মনে হয় নিতে পারিনি রে, জ্ঞান চলে গেছে। আরে আরে জ্ঞান চলে গেল তো ঠিক আছে, এই টপকে টপকে যায়নি তো? হ্যাঁ, সাগরেদগুলোর কথোপকথন শুনে দূরে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতেই চেঁচিয়ে উঠল বস। কি রে, কি হলো রে? মালটার গলা পাচ্ছি না কেন? এই জানি না বস, পুরো চুপ মেনে গেছে তো। আরে বলিস কি রে? এই সর সর সর। বস দৌড়ে এলো সিগারেটটা নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়ে। মেয়েটা পাথরের মূর্তির মতন মাটির উপর পড়ে আছে। টর্চ মার, টর্চ মার, টর্চ মার শিগগিরি। ওদের মধ্যে থাকা একজন মোবাইলের টর্চ জ্বালাতেই শিউরে উঠল বস। এ কি হাল করেছিস রে? আরে তোদের মধ্যে কি একটু দয়া মায়া নেই নাকি? হ্যাঁ, পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটি খ্যাক খ্যাক করে হেসে বলল, কি বলছো কি গুরু? অর্ডার তো ছিল পুরো খালাস করার আগে একটু মজা করে নিতে হবে, তো তোমার মনে আবার দয়া এলো কোথা থেকে? আর দয়া? এই সুরের বাচ্চা! বাঘের মতন উঠে দাঁড়িয়ে বস গলা টিপে ধরল ছেলেটার। কি বললি? আর একবার বল, কি বললি? না 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 না, না, মানে আমি 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 বলেছিলাম তো ওকে যে মেয়েটা আধমরা হয়ে যাচ্ছে। সালা বলেছিলাম না মালটাকে শেষ করার আগে আমি একবার মজা করে নেব। হ্যাঁ, তো তোরা শুধু একাই মজা করবি, আমি করব না? এই 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 আমি কি এরকম বলেছিলাম নাকি রে? হ্যাঁ, সালা গেল, মেয়েটা তো এখন টপকে গেছে, নিঃশ্বাস সালা পড়ছে না। আমি এইসব মোনামাল খাই না। যা, তোরা জানিস না নাকি? হ্যাঁ, এতটুকু দয়াও করলো না সালা। আরে আমিও তো একটু মজা করতে পারতাম। আর আমি কয়েক মুহূর্ত চুপ করে থেকে হা হা করে হেসে উঠল ছেলেটা। তাই বলো বস? আমি তো ভয় পেয়ে গেছিলাম। পাশে থাকা অন্য জন্তুগুলো মুহূর্তের জন্য ভয় পেয়ে চুপ করে গেছিল। বসের কথা শুনে হাসির রোল উঠল ওদের মধ্যে। এ বাবা, বসের খাওয়া হলো না যে, তার আগেই সালা সব শেষ হয়ে গেল। হ্যাঁ বিশু, এরপরে আর কোনো নতুন মাল আনলে আগে বস খাবে, হ্যাঁ, তারপরে তোরা। আগে থেকে জানিয়ে দিলাম, হ্যাঁ, এটো মাল যেন বসের কাছে না যায়।
পিছনে দাঁড়িয়ে থাকা লম্বা মতো ছেলেটা হাতে মোবাইলের টর্চ জ্বালা ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠল। বাকিরা সবাই একসাথে মাথা নেড়ে সায় দিল। এবার এই মালটাকে কোথায় পুঁতবো বলতো? হ্যাঁ, কোথায় আবার? চল নদীর ধারে গর্ত করে পুঁতে দিই। কতক্ষণ লাগবে? আর এই রক্ত মাখা জামাগুলো, হ্যাঁ, এগুলোর কি হবে? কি আবার হবে, একসাথে দিয়ে চ পুঁতে দেবো, চ। ছেলেগুলো সবাই মিলে মেয়েটির মৃতদেহ তুলে টানতে টানতে ইছামতি নদীর ধারে নিয়ে চলে গেল। ওদের যাত্রাপথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ওদের বস আরও একটা সিগারেট পকেট থেকে বার করে ধরালো। হাসনাবাদ থানার ভিতর পুলিশ অফিসার সুপ্রিয়া তার রুমে বসে ফাইল দেখছিল। এমন সময় একজন কনস্টেবল এসে বলল, ম্যাডাম, এখানকার ওই পঞ্চায়েত প্রধান শান্তিলাল মাইতি এসছেন, আপনার সাথে একটু দেখা করতে চাইছেন। সুপ্রিয়া মুখ না তুলেই বলল, পাঠিয়ে দাও। একটু পরেই একজন স্বাস্থ্যবান ভুঁড়িওয়ালা ব্যক্তি ঘরে প্রবেশ করে সুপ্রিয়ার সামনের চেয়ারটায় ধপ করে বসে পড়ল। সুপ্রিয়া তাকাতেই তার 32 পাটি পান খাওয়া লাল ছোপওয়ালা দাঁত বের করে শান্তিলাল বলল, আপনার অনুমতি নেওয়ার আগেই বসে পড়লো ম্যাডাম। আসলে আমি আর বেশিক্ষণ দাঁড়াইতে পারি না। বলেই হাতের ঝোলানো ব্যাগ থেকে একটা বড় মিষ্টির প্যাকেট বার করে টেবিলের ওপর রাখল। এটা কি? এসব কেন এনেছেন? কি যে বলেন ম্যাডাম, আপনি আমাদের এলাকায় প্রথমবার এলেন তো একটু মিষ্টি মুখ করা বলায়। আমি মিষ্টি খাই না শান্তিলাল বাবু। কি জন্য এসেছেন সেটা স্পষ্ট করে বলুন তো এবার। কিছুই না ম্যাডাম, ওই আপনার সাথে আলাপ করতে আইলাম। এই এলাকায় আপনি নতুন, এলাকার হালচাল আপনাকে তো বুঝতে হবে। এখানে কি কি কারবার চলে সেগুলো তো জানতে হবে। আর যদি আপনি চান তো। সুপ্রিয়া খরদৃষ্টিতে শান্তিলালের দিকে তাকিয়ে বলল, যদি চাই তো। না, যদি চান তো কারবারগুলো হাত দিয়েও দেখতে পারেন। কারণ এখানে যে যে অফিসার আসেন তারা সবাই এই কারবারগুলো আগে থেকে জেনে বুঝে নেন। সে আর কিন্তু 10%, বেশি নয়। আগে থেকে বলে দিলাম ম্যাডাম, পরে আবার এই নিয়ে কোনো অভিযোগ করবেন না। সুপ্রিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মাত্র 10%? বলেন কি শান্তিলাল বাবু? কিন্তু আমার তো 10%-এ হবে না, আরও বেশি লাগবে। হ্যাঁ, কি বলছেন ম্যাডাম? আপনি তো দেখছি বেশ রসিক মানুষ। বলে আকাশের দিকে তাকিয়ে বেশ কয়েকবার ভুঁড়ি দুলিয়ে হেসে উঠল শান্তিলাল। তা আপনার অফারটা কত ম্যাডাম, একটু শুনি। পুরোটাই 100%। কি ম্যাডাম, একেবারে পুরোটাই নিয়ে নেবেন? তাহলে আমরা থাকবো কোথায়, খাবো কি? পকেট যে ফাঁকা হয়ে যাবে ম্যাডাম। শান্তিলাল এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে থানায় নয়, কোনো লাইভ স্ট্যান্ড আপ কমেডি শো দেখছে সুপ্রিয়ার মুখোমুখি বসে। এখানে কোনো কমেডি শো চলছে না শান্তিলাল বাবু। আপনি আমার কথাটা সিরিয়াসলি না নিলেও এটা জেনে রাখুন, 100% শেয়ার না পেলে আমি কিন্তু কারবার বন্ধ করে দিতে বাধ্য হব। কারণ আমি যে থানায় অফিসার হয়ে আসি সে থানা এলাকায় শুধু আমার কারবার চলে, আর কারণ নয়। শান্তিলাল তার কুতকুতে চোখ দিয়ে সুপ্রিয়াকে জরিপ করতে করতে বলল, তাহলে তো বলতে হয় এখনো শান্তিলাল এলাকায় আপনার ডিউটি করা বাকি আছে ম্যাডাম। আগে ডিউটিটা ভালো করে করে নিন, তারপরে না হয় স্থির হবে। হ্যাঁ, কার কারবার চলবে আর কারটা বন্ধ হবে, তাই নয় কি? সুপ্রিয়া মুখ নিচু করে ফাইলের দিকে তাকিয়ে মিষ্টির প্যাকেটটা হাত দিয়ে সামনের দিকে ঠেলে দিয়ে বলল, সেটা তো ফিউচারেই বোঝা যাবে পঞ্চায়েত প্রধান মহাশয়। আপাতত আপনি মিষ্টির প্যাকেটটা তুলে নিয়ে যান, আর কোনো কারবার করার আগে দয়া করে আমায় জানিয়ে করবেন। এটা আপনার ভালোর জন্যই বলে রাখলাম। আর আপনার ভালোর জন্য একটা কথা বলে গেলাম ম্যাডাম, কাজটা কিন্তু মোটে ঠিক করলেন না। এখানে থাকতে গেলে আমাদের কথা একটু শুনে চলবেন।
না হলে কিন্তু টিকতে পারবেন না ম্যাডাম। হ্যাঁ, চলি। শেষ কথাটা বলেই শান্তিলাল উঠে দাঁড়িয়ে তার বিশাল বপুটা নিয়ে হেলতে দুলতে বেরিয়ে গেল থানা ছেড়ে। সুপ্রিয়া দু হাতে তার মাথাটা চেপে ধরে স্বগতোক্তি করল। সাহস কম নয় লোকটার, রীতিমতো হুমকি দিয়ে গেল ঠান্ডা গলায়। বোঝাই যাচ্ছে এরা কাউকে তোয়াক্কা করে না, কারণ পুলিশ প্রশাসন সব কিছু এদের হাতের মুঠোয়। এমন সময় ওই কনস্টেবলটা সামনে এসে বলল, ম্যাডাম বলছি, এখানে থাকতে গেলে প্রধানকে না চটাবেন না, উনি পারেন না এমন কাজ নেই। তার মানে আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না না ম্যাডাম, ভয় দেখাবো কেন? আসলে এখানে আপনি নতুন এসেছেন, কজনকেই বা চেনেন বলুন, তাই আপনাকে একটু সাবধান করে দিলাম। এবার মানা না মানা সেটা আপনার ব্যাপার। সুপ্রিয়া চুপ করে বসে ভাবতে লাগলো, এ কোন পাঁকে সে এসে পড়ল? গ্রামের অবস্থা তো আরো সাংঘাতিক। চতুর্দিকে শুধু গুন্ডামি, মাস্তানি আর আর মাফিয়া রাজ চলছে। হাসনাবাদ বাইরে থেকে দেখে একেবারে শান্ত গ্রাম বলে মনে হলেও ভিতরে ভিতরে একটা স্মাগলিং ডেন বলা যেতে পারে। ওই শান্তিলাল মাইতি যে একাধিক বেআইনি কারবারের সাথে যুক্ত, সে ব্যাপারে ও এক প্রকার নিশ্চিত। অসম্ভব অস্থির হয়ে চেয়ার থেকে উঠে পড়ল সুপ্রিয়া। একবার নদীর ধারে গিয়ে বসতে হবে। এই মুহূর্তে মানুষ আর তার সহ্য হচ্ছে না। ইছামতি নদীর পাড়ে অনেকক্ষণ ধরে সুপ্রিয়া একা বসে আছে। মনটা একেবারেই ভালো লাগছে না ওর। ঘরে ফিরেই বা কি করবে? সেই তো একা একা থাকতে হবে। এ তো কলকাতা শহর নয়, কারণ এখানে মোবাইল নেটওয়ার্ক থাকে না ঠিকমতো, কারেন্ট চলে যায় যখন তখন। সন্ধ্যের পর থেকে যেন সময়টাই কাটতে চায় না। সন্ধে হয়ে আসছে। নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখতে বেশ ভালো লাগছে। দু একজন লোক তাকে চিনতে পেরে কথাও বলছে। এমন সময় তার মোবাইলটা শব্দ করে বেজে উঠল। যার ফোনের আশায় সে মাসের পর মাস অপেক্ষা করে আছে, যখনই মোবাইলে কোনো ফোন এসে ঢোকে, তখনই সুপ্রিয়ার প্রথমে যার নামটাই দেখবে বলে মোবাইলটা চোখের সামনে তুলে ধরে, আজও সেই নামটাই ওর প্রথমে মনে পড়ল। কিন্তু ফোনটা হাতে তুলতেই মনটা প্রতিবারের মতো এবারও হতাশায় ভরে উঠল ওর। দেখল কনস্টেবল অনিতা ফোন করছে তাকে। সে ফোনটা ধরতেই জানতে চাইল, হ্যালো ম্যাডাম, কোথায় আপনি? আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু দরজায় তো তালা দেখছি। হ্যাঁ অনিতা, আমি এখন নদীর পাড়ে বসে আছি, তুমি চলে এসো। ওকে ম্যাডাম। একটু পরেই অনিতা চলে এলো নদীর ধারে। এসে সে সুপ্রিয়ার পাশে এসে বসল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর সুপ্রিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, এ কি ম্যাডাম, আপনি এখানে একা একা কেন বসে আছেন? বাড়ি ফিরবেন না? কি করব বলো তো বাড়ি গিয়ে? একা একা আর কত ভালো লাগে। সে কি ম্যাডাম, আপনি এখানে একাই থাকেন? মানে ফ্যামিলির কোনো লোক থাকে না আপনার সাথে? অবশ্য এটা আমার জানতে চাওয়া একেবারেই উচিত নয়। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। আরে না না, মনে করব কেন? আসলে এখানে আমার কথা বলার মতো লোক নেই। কথা না বলে বলে কথা বলার ইচ্ছেটাই তো চলে গেছে। না না ম্যাডাম, আপনি বলুন, আমি শুনবো। আসলে আপনার সম্বন্ধে তো কিছুই জানি না, মাত্র কয়েকটা দিন এখানে এসেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো এবারে এখানে কেন এসেছো? আমার গল্প নয় পরে শুনবে। আসলে ম্যাডাম, সামনের মাসে আমার বিয়ে, তাই আপনাকে জানাতে এলাম। ওই 15 দিনের ছুটি দরকার। ও তাই নাকি? খুব ভালো খবর। তা পাত্র কি করে? ও চাকরি করে, সরকারি চাকরি। বাহ, দারুণ ব্যাপার। এই ছবি আছে মোবাইলে? না ম্যাডাম, মোবাইলে তো ছবি নেই। বিয়েতে কিন্তু অনেক ছবি তুলব, তখন আপনাকে দেখাবো। অনিতার কথা শুনে ম্লান হাসল সুপ্রিয়া। অনিতা এবার বলে উঠল, ম্যাডাম, এবার আপনার কথা বলুন না, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। পরে বলবো, এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না অনিতা। যাই হোক, তুমি এখন এসো, আমি পরে কথা বলবো, কেমন? অনিতা ভীষণ হতাশ হয়ে উঠে দাঁড়ালো। ও কিছুতেই এই সুপ্রিয়া ম্যাডামকে বুঝতে পারে না। মাঝে মাঝে ম্যাডামকে দেখলে ওর ভীষণ শক্ত বলে মনে হয়। অসম্ভব ভয় লাগে তখন, শ্রদ্ধা জাগে,
কিন্তু মাঝে মাঝেই ম্যাডামকে দেখে ওর কেমন একজন হেরে যাওয়া মানুষ বলে অনুভূতি হয়। তখন ম্যাডামকে দেখলে ওর মায়াই লাগে। অনিতা ধীর পদক্ষেপে চলে গেলে নিজের ব্যাগ থেকে ডায়েরিটা বের করল সুপ্রিয়া। ওর এই একাকী নিঃসঙ্গ জীবনে ডায়েরিটাই ওর একমাত্র অবলম্বন, একমাত্র সঙ্গী। এতেই ও লিখে রেখেছে ওর নিজের জীবনের কথা। এগুলো পড়লে ও পুরনো জীবনে ফিরে চলে যায়। মনে পড়ে আজ থেকে বছর 10 আগেকার কথা। ডায়েরিটা খুলল সুপ্রিয়া। আমি সুপ্রিয়া, কলকাতার টালিগঞ্জের মেয়ে, বাবা মায়ের একমাত্র সন্তান। পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলাম। একটা কোচিংয়ে পড়তে যেতাম। সেখানে সায়েন্স পড়াতেন তীর্থঙ্কর বোস। তার হ্যান্ডসাম চেহারার জন্য সব মেয়েরা তাকে খুব পছন্দ করত। অবশ্য স্যার প্রেমে পড়লেন আমার। বয়সের ফারাক ছিল প্রায় 10 বছরের, কিন্তু আমি সেসব মানিনি। আমিও ওনার সাথে সম্পর্কে জড়িয়ে পড়লাম। কলেজে ভর্তি হলাম। এদিকে বাবা মা আমার এই সম্পর্কের কথা জেনে গেছেন। তারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। একজন স্কুল টিচারের সাথে সম্পর্ক তারা মেনে নিতে পারলেন না। বাড়িতে অশান্তি শুরু হলো। বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হলাম। আমরা বিয়ে করলাম দুজনে। এসে উঠলাম 5 নম্বর এলগিন রোড, ওই আদিত্য ভিলাতে। কিন্তু শ্বশুর বাড়িতে আমাকে কেউ মেনে নিতে পারছে না। শ্বশুর আদিত্য বোস কলকাতার পুরনো বনেদি বড়লোক, খুব বড় ব্যবসায়ী। সরকারের উপর মহলের সাথেও বেশ ভালোই খাতির। তার একমাত্র ছেলের জন্য বনেদি ঘরের মেয়ে আনবেন এমনই আশা করেছিলেন উনি। আমি ওনার সেই আশায় জল ঢেলে দিলাম। চোখের বিষ হয়ে গেলাম। কিন্তু তীর্থঙ্কর সবসময় আমার পাশে ছিল। আমি গ্র্যাজুয়েট হলাম। এবার পুলিশের একটা চাকরি পেলাম। আমার স্বামী সব সময় উৎসাহ দিত। আমাকে অনেক উঁচু পোস্ট হোল্ড করতে বলতো। সব সময় বলতো, তুমি কনস্টেবল হয়ে জীবন কাটাবে কেন? আমি এবার পড়াশোনা করে পরীক্ষা দিয়ে উপরের পদে উঠলাম। কনস্টেবল থেকে ইন্সপেক্টর হলাম। আমার অনুপ্রেরণা ছিল শুধু আমার স্বামী, যে ছিল প্রকৃত আমার প্রাণ। তবে শ্বশুরমশাই তাতেও অখুশি। দেখতে দেখতে বিয়ের 7 বছর পেরিয়ে গেল। আমি সন্তানের মা হতে পারিনি। সেটাকে নিয়ে বাড়িতে অশান্তিও শুরু হলো। এবার তীর্থও চাইল একটা সন্তান হোক আমাদের, আর ঈশ্বর মুখ তুলেও চাইলেন। আমি কনসেপ্ট করলাম। বিয়ের পর শাশুড়ি মা প্রথম অখুশি থাকলেও ধীরে ধীরে উনিও মেনে নিতে শুরু করেছিলেন আমাকে। তীর্থর মতো তিনিও সব কিছুতে গোপনে আমাকে সমর্থন করতেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন আমার শ্বশুরমশাই। তিনি আমার চাকরি পাওয়ার প্রথম দিন থেকে চাকরি ছেড়ে দেওয়ারই পক্ষপাতী ছিলেন বেশি। উনি চাইতেন আমি এবার ঘর সংসারে মন দিই। আমি রাজি ছিলাম না। এই নিয়ে অশান্তিও হতো খুব। আমার গর্ভে তখন 4 মাসের সন্তান। শরীরে ধীরে ধীরে ফুটে উঠছে মাতৃত্বের লক্ষণ। এমন সময় একটা কেসের মোকাবিলা করতে আমাকে টালিগঞ্জের বস্তিতে যেতে হলো। এক কুখ্যাত গুন্ডা বাদশাকে ধরবার জন্য। ওখানকার এক ঘিঞ্জি বস্তিতে আমাকে পাঠানো হলো। অসংখ্য ঘর আর ইঁকে বেঁকে রাস্তা চলে গেছে চারিদিকে। তার মধ্যেই পুলিশের দল বাদশার ঘর ঘিরে ফেলল। আমি ওকে ঘরের বাইরে বেরোতে হুকুম করলাম। আমি ছিলাম সবার আগে। বাদশা দরজা খুলে বেরোলো, কিন্তু 1 নিমিষের মধ্যে আমাকে টেনে মাথায় রিভলভার ঠেকালো। আমাকে বাঁচানোর জন্য সেদিনকে বাদশাকে হাতের মুঠে পেয়েও ছাড়তে বাধ্য হলো পুলিশ। বাদশা পালালো, আর তার সমস্ত দায় এসে আমার উপরে পড়ল। কারণ আমি নাকি ওই রকম শারীরিক অবস্থায় ওখানে গিয়ে কাজটা ঠিকমতো ট্যাকেল করতে পারিনি। ওটা সম্পূর্ণ আমার ভুলেই হয়েছে। এদিকে অতিরিক্ত টেনশনে আমার দুর্ঘটনা ঘটে গেল। আমার মিসক্যারেজ হয়ে গেল। এত কষ্ট করেও বাচ্চাটা বাঁচল না। শ্বশুরমশাই স্পষ্ট বলে দিলেন, পুলিশের চাকরি না ছাড়লে আমাকে আর পুত্রবধূ হিসাবে গ্রহণ করবেন না। এমনকি সবার কথা শুনে আমার স্বামী যে এতদিন আমার পাশে ছিল, সেও আমার পাশ থেকে সরে গেল। বলল, হয় চাকরি নয় সংসার, যে কোনো একটা বেছে নিতে হবে আমাকে। এদিকে শাস্তিস্বরূপ আমাকে হাসনাবাদ থানায় বদলি করে দেওয়া হলো। নামেই প্রমোশন, আসলে এটা পানিশমেন্ট পোস্টিং হলো আমার। সব দিক থেকে এতটাই আঘাত পেলাম যে বলার মতো নয়। কিন্তু আমি তবুও চাকরিটাকে আঁকড়ে ধরলাম, স্বামীকে নয়। কারণ আমার ভালোবাসার মানুষটা আমার পাশে থাকলো না আর। তীর্থর প্রত্যাখ্যান আমার কাছে স্বপ্নাতীত ছিল। সবাইকে ছেড়ে প্রায় স্বেচ্ছা নির্বাসনে চলে এলাম আমি। হয়তো সেটা আমার ভুল হতে পারে, কিন্তু যে চাকরি আমি নিজের যোগ্যতায় পেয়েছি সেটা কেন ছাড়ব? তাতে আমার পাশে কেউ থাকুক আর না থাকুক। সুপ্রিয়া তার ডায়েরি পড়া শেষ করল। প্রতিবারের মতোই
এক রাশ হতাশা আর হাহাকার নিয়ে। দুফোঁটা চোখের জল গিয়ে পড়ল ডায়েরির পাতার উপর। যে তীর্থ বাবা মায়ের কথা শুনে অনায়াসে সুপ্রিয়াকে ছেড়ে দিল, সেই তীর্থকে কিন্তু আজও ভুলতে পারেনি সুপ্রিয়া। আজও সে তীর্থর ফোনের প্রত্যাশায় দিন কাটায়। এতদিন হয়ে গেলেও সেদিনের পর থেকে তীর্থ ওর সাথে কোনো রকম যোগাযোগ করেনি। কিন্তু আজও যখনই কোনো ফোন এসে ওর মোবাইলে ঢোকে, তখনই ও ফোন তুলে দেখে সেখানেই তীর্থর নাম ভেসে উঠছে কিনা। ওর দু চোখ আজও তীর্থকে সারাক্ষণ খুঁজে বেড়ায়। হঠাৎই কিছু দূরে অন্ধকারের মধ্যে একটা ঝপ করে শব্দ পেল সুপ্রিয়া। শব্দটা শুনেই সচকিত হয়ে উঠল সে। চোখের জল মুছে ফেলে হাতে রিভলভারটা ধরে আসন্ন বিপদের আশঙ্কায় উঠে দাঁড়াতেই দেখতে পেল কিছুটা দূরে অন্ধকারের মধ্যে কে যেন টলমল পায়ে হেঁটে আসছে। চোখ মুচকে দেখার চেষ্টা করল সুপ্রিয়া, যে হেঁটে আসছে সে কে? কোনো নারী নাকি নাকি কোনো পুরুষ? কিছুটা এগিয়ে এসেই মাটির উপর লুটিয়ে পড়ল আবছা মূর্তিটি। সুপ্রিয়া উদ্যত রিভলভার হাতে দৌড়ে গেল মূর্তিটার কাছে। বলা যায় না, এলাকাটা তো ভালো না, হয়তো কারুর চালও হতে পারে। কাছে গিয়ে মোবাইলের আলো জ্বালিয়ে দেহটার উপর ফেলতেই সুপ্রিয়া শিউরে উঠল। একটা মেয়ে শুয়ে আছে। 20 কি 21 বছরের হবে মেয়েটা। দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড অত্যাচার হয়েছে তার উপর। জামা কাপড় ফালা ফালা করা, সারা গায়ে মাটি ভর্তি। একটু আগে যে শব্দটা পেয়েছিল সেটা সম্ভবত নদীর চড়ায় মেয়েটির পড়ে যাওয়ার আওয়াজ। মেয়েটার যা হাল, তাতে সে এত দূর কি করে হেঁটে এলো কে জানে। তবে মেয়েটি এখনো বেঁচে আছে, নিঃশ্বাস ফেলছে ক্ষীণভাবে। সুপ্রিয়া আর এক মুহূর্ত দেরি করল না। ওকে কাঁধে তুলে টানতে টানতে জিপে নিয়ে গিয়ে তুলল। হসপিটালে নিয়ে যেতে হবে। বোঝাই যাচ্ছে এটা রেপ কেস। মেয়েটার শরীরে জামাকাপড় প্রায় নেই, নিম্নাঙ্গ রক্তে ভেসে যাচ্ছে, সারা শরীর ক্ষতবিক্ষত, জ্ঞান নেই। স্থানীয় হাসপাতালে অজ্ঞাত পরিচয় মেয়েটির চিকিৎসা চলছে। অনিতাকেও ফোন করে ডেকে নিয়েছে সুপ্রিয়া। এই হাসনাবাদে ওই একমাত্র সুপ্রিয়ার বিশ্বাসের পাত্রী। অনিতা তার ওড়নাটা জড়িয়ে মেয়েটিকে ঢেকে রেখেছে। ভর্তি করানো হয়েছে এমার্জেন্সিতে। কখন জ্ঞান ফিরবে তা কে জানে। ওকে একটু সাবধানে রাখবেন, আর জ্ঞান ফিরলেই আমাকে খবর দেবেন। নার্স মাথা নাড়ল। দুজনেই এবার বাড়ির পথ ধরল সুপ্রিয়ার জিপে করে। জানেন ম্যাডাম, এই ধর্ষণ, খুন, এসব অনেক কিছুই এখন এখানকার রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয়া গম্ভীর হয়ে গাড়ি চালাতে চালাতে বলল, আচ্ছা, আমি তো এখানে নতুন এসেছি, আগের পুলিশ কোনো স্টেপ নিত না? তারা সব জেনেও গা বাঁচিয়ে চলতো ম্যাডাম, কারণ যারা এসব করে তারা যে কতটা সাংঘাতিক হতে পারে সেটা আপনি জানেন না। কিন্তু এইসব তো পুলিশেরই ধরার কাজ। আচ্ছা, আমাকে বলো তো কোন কোন জায়গায় অপরাধ বেশি হয়? সব জায়গায় হয় ম্যাডাম, তবে বেশি হয় ওই নদীর বুকে। নদীর বুকে মানে? একটু রাত বাড়লেই নদীতে নৌকো করে স্মাগলিং, মানুষ পাচার সব কিছুই হয়। পুলিশ সবই জানে, কিন্তু অসহায় হয়ে থাকে, কারণ ওরা সব এক একটা মাফিয়া, ডেঞ্জারাস ক্রিমিনাল ম্যাডাম। ওদের ওপর অনেক বড় মানুষের আশীর্বাদও আছে। এইসব অপরাধমূলক কাজকর্ম আমাকেই বন্ধ করতে হবে। ওদের বাড়ি চলে আসাতে অনিতাকে জিপ থেকে নামিয়ে দিয়ে সুপ্রিয়া নিজের কোয়ার্টারের পথ ধরল। রাত তখন 10:30। গাড়ি থেকে নামতে গিয়ে একটু অবাক হলো সুপ্রিয়া। অনিতা যেখানে বসেছিল সেই সিটের উপর অনেক মাটি পড়ে আছে, কিন্তু এই মাটি এলো কোত্থেকে? আজ সকালে হাসপাতাল থেকে ফোন এসেছিল, মেয়েটির জ্ঞান ফিরেছে। সুপ্রিয়া ছুটে এসেছে জানতে পেরে। মেয়েটির চোখ মুখ দেখলেই বোঝা যায় কি পরিমাণ অত্যাচার করা হয়েছে ওর ওপর। সুপ্রিয়া কাছে গিয়ে কপালে হাত রাখতেই সে চোখ মেলে তাকালো। চোখ দুটো জলে ভরে উঠল ওর। তুমি বলতে পারবে আমাকে কি হয়েছিল? তোমাকে অত্যাচার করে নদীতে ফেলে দিয়েছিল ওরা? নির্যাতিতা অনেক কষ্ট করে মুখ খুলে বলল, হ্যাঁ ম্যাডাম, পারবো বলতে। ধীরে ধীরে বলো, কোনো তাড়াহুড়ো নেই।
খুব কষ্ট করে শব্দগুলো অত্যন্ত লঘু স্বরে উচ্চারণ করে বলতে শুরু করলো নির্যাতিতা মেয়েটি। আমার নাম সাথী সর্দার। আমার বাবা খুব গরিব ছিল, অনেক কষ্ট করে মানুষ করেছিল আমাকে। কিছু মাস আগে তিনি একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা যান। আমার মাই সেই থেকে হয়ে ওঠেন আমার একমাত্র অভিভাবক। আমাদের বাড়ি ছাড়তে হয়। আমি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ফাইনাল ইয়ারে পড়ি। বরাবর স্কলারশিপ পেয়ে নিজের পড়াশোনাটা চালিয়েছি। তোমার মায়ের নাম কি? মালতী সর্দার। বেশ, তারপর বলো কি হয়েছিল তোমার সাথে? আমি ইদানিং ব্লগ করতে শুরু করেছিলাম। নানা রকম কন্টেন্ট নিয়ে আমার ব্লগ বেশ জনপ্রিয় হয়, আর আমিও পরিচিতি পাই বেশ। রোজগারও ভালোই হচ্ছিল। তা এই ব্লগ করতে গিয়েই কি তুমি বিপদের মুখে পড়েছিলে? কিছুটা তাই ম্যাডাম। আমি না জেনে বুঝে সাপের লেজে পা দিয়েছিলাম। কিছুদিন আগে বাসের ভিতর একটা লোক কোলে একটা ছোট বাচ্চা নিয়ে ভিক্ষে করছিল। বাচ্চাটা কাঁধের ওপর নেতিয়ে পড়ে আছে। তার নাকি কিসব জটিল রোগের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। লোকটা একটা কাগজ দেখাচ্ছিল সবাইকে। সবাই সবার সাধ্য মতো সাহায্য করছিল। আমি লোকটার অজান্তে পেছন থেকে বাচ্চাটার একটা ফটো তুলি। তারপর কি হলো? গত সোমবার আমি আর আমার বন্ধু রুমি এক জায়গা থেকে ট্রেনে ফিরছিলাম। সেই ট্রেনে নানা হকারের সাথে একটা লোক উঠল। তার কাঁধে একটা বাচ্চা, ঠিক 2 মাস আগের দেখা বাসের লোকটার মতো। তবে আমি খেয়াল করলাম লোক আলাদা হলেও বাচ্চাটা একই আছে। আমি মোবাইল খুলে সেদিনের ফটোটা দেখলাম, দেখে মেলালাম, ঠিকই আছে, সেই বাচ্চাটাই। কিরকম যেন একটা খটকা লাগলো আমার। রুমিকে বললাম কথাটা। এদিকে আমাদের স্টেশন চলে এলো। দেখলাম ওই লোকটাও শিয়ালদাতেই নামলো। তখন সন্ধে 7টা মতন বাজে। আমি ঠিক করলাম লোকটার পিছন পিছন গিয়ে একবার দেখতে হবে। সেই মতন আমি আর রুমি দূর থেকে লোকটাকে ফলো করতে শুরু করলাম। অনেকটা দূর এসে অলি গলি পার করে একটা পুরনো 2তলা বাড়ির কড়া নাড়ল লোকটা, আর দরজা খুলতেই ঢুকে গেল ভেতরে। রুমি বলল, ফিরে চল, আর থাকিস না এখানে, ব্যাপারটা সুবিধার লাগছে না। তুই এখানেই দাঁড়া, আমি বাড়ির পিছন দিকে গিয়ে একটু দেখি। এত দূরে এসে ফিরে যাব? রুমি ভয় পেয়ে আমাকে বারণ করছিল, কিন্তু আমার জেদ চেপে গেল। বুঝতেই পারছিলাম এটার পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। আমি চলে গেলাম বাড়ির পিছন দিকে। ঝোপঝাড়ের মধ্যে দেখলাম একটা জানালা খোলা আছে। জানালা দিয়ে উঁকি মারতেই দেখলাম সেই ট্রেনের লোকটা ছেলেটাকে বিছানায় শুয়ে দিয়েছে, আর সেখানে আরো 2টো বাচ্চা শুয়ে আছে। লোকটা নিজের ট্যাঙ্ক থেকে টাকা বার করে দিল একজনের হাতে। সে ওই কটা টাকা দেখে চেঁচিয়ে উঠল, এটা কি রে? হ্যাঁ, সালা সারাদিন ঘুরে এই কটা টাকা? এই চালাকি পেয়েছিস নাকি রে? আরে কি করবো বস, এখন আর কেউ পয়সা বার করতেই তো চায় না। এই শোন, ওই বাচ্চাটাকে কাল থেকে অত কড়া ঘুমের ওষুধ দিবি না, বুঝেছিস? একটু হালকা ওষুধ দিবি, আর ওই মাঝে মাঝে ওর গায়ে একটু চিমটি কাটবি, বলবি যে ওই খিদে জ্বালায় কাঁদছে। এবার একটা খোঁড়া লোক এসে বাসের হাতে কিছু টাকা তুলে দিল। বাস তাতেও চেঁচালো টাকা কম বলে। আমি বুঝলাম এটাই ওদের ব্যবসা। কিন্তু বাচ্চাগুলো কার হতে পারে? নিশ্চয়ই চুরি করে আনা। আচমকা একটা লোক ঘরে ঢুকে পড়ে বলল, বস, ডাক্তারবাবু এসে গেছে। কথাটা শুনেই বস নামের লোকটার চোখ দুটো যেন চকচক করে উঠল। এত তাড়াতাড়ি? আরে বলিস কি রে, মালটা রেডি আছে? হ্যাঁ বস, রেডি আছে, একদম একদম টাটকা। কই কই কই, নিয়ে দেখি, নিয়ে আমার নিঃশ্বাস
হয়ে আসছিল। এসব এসব কি দেখছি আমি? ওই লোকটা একটা 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 ছোট শিশুকে নিয়ে এলো বসের কাছে। বস বাচ্চাটাকে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে বলল, বাহ, একদম খাসা মাল দেখছি। আরে ওর এই পার্টস গুলোর ভালোই দাম পাওয়া যাবে, কি বুঝলি? আর বিশেষ করে ওই চোখ দুটোর। ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই বস। আরে নিয়ে যা। বলবি বেশি দেরি না করে ঝটপট কাজটা ছাড়তে। হ্যাঁ, তারপর মালটা পাঠিয়ে আবার ওই স্যারের কাছে গোটা দিনের কাজের জবাব দিয়ে করতে হবে যে। এটুকু বলেই হাঁফাতে শুরু করলো সাথী। পুলিশ হওয়া সত্ত্বেও কথাগুলো শুনে সুপ্রিয়ার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তাড়াতাড়ি করে নার্সকে ডাকলো সুপ্রিয়া। নার্স এসে পরীক্ষা করে একটা ইঞ্জেকশন পুশ করে সুপ্রিয়ার উদ্দেশ্যে বলল, ম্যাডাম, ওনাকে কিন্তু স্ট্রেস না দেওয়াই ভালো, কাল না হয় শুনবেন। থেমে গেল নার্সের গলা। ওই দুর্বল শরীরের হাতগুলো দিয়ে নার্সের হাত চেপে ধরেছে সাথী। আমায় আমায় বলতে দিন ম্যাডাম, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি না বললে এসব চলতেই থাকবে। আমাকে প্লিজ আটকাবেন না, আমি বলবো। বলুন তাহলে, কিন্তু ডাক্তারবাবু যদি এসে দেখেন যে আপনি কথা বলছেন, তাহলে কিন্তু আমিই বকা খাবো। সাথী কোনো উত্তর দিল না। সুপ্রিয়ার দিকে তাকিয়ে ফিসফিস করে আবার বলতে শুরু করলো ওর কথা। সেদিন ওই দৃশ্য দেখে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আর আমি ওখানে দাঁড়াতে পারিনি। ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে আসছিল আমার। রুমিকে নিয়ে পালিয়ে এসেছিলাম সেদিন বাড়িতে। বুঝতে পারছিলাম না ওই ভিডিওটা কি আপলোড করা ঠিক হবে, নাকি ওটা আপলোড করলে কোনো বিপদে পড়বো আমি। অনেক ভাবনা চিন্তার পর ওটা আপলোড করেই দিলাম আমার চ্যানেলে। এমনিতে আমার ভিডিওগুলোর খুব বেশি ভিউ হতো না, কিন্তু এই ভিডিওটা আপলোড করতেই ভাইরাল হয়ে গেল। চতুর্দিকে ছড়িয়ে পড়ল সেই ভিডিও। মানুষজন পাগলের মতো দেখতে লাগলো, আলোচনা করতে লাগলো ঘটনাটা নিয়ে। কদিনের মধ্যেই পুলিশের বড় কর্তারা চলে এলো আমার বাড়ি আমায় জিজ্ঞাসাবাদ করতে। এই ভিডিওটা ছড়িয়ে পড়ার ফলে গত বেশ কিছু বছর ধরে কিডন্যাপিংয়ের যে কেসগুলো পেন্ডিং পড়েছিল, সেগুলো নিয়ে এবার নাড়াচাড়া শুরু হলো। কিছুদিনের মধ্যেই সেলিব্রিটি ফিল হচ্ছিল নিজেকে, কিন্তু বুঝতে পারিনি কি বিপদ অপেক্ষা করছে আমার জন্য। বুঝতে পারিনি আমি। আবার থামলো সাথী, হাঁপাতে লাগলো। সুপ্রিয়া হাত বুলিয়ে দিতে লাগলো ওর মাথায়। কিছুক্ষণ দম নিয়ে আবার বলতে শুরু করলো, ওই ভিডিওয় কারোর মুখ খুব স্পষ্টভাবে দেখা যায়নি, কিন্তু লোকেশনটা ধরে পুলিশ ওই ঠিকানায় শিয়ালদার ওই বাড়িতে গিয়ে পৌঁছেছিল, কিন্তু কিচ্ছু খুঁজে পায়নি। ওই বাড়ি পুরো বন্ধ ছিল। দরজা ভেঙে ঢুকেও কোনো ক্রাইমের হদিশ পায়নি পুলিশ। আমি জানতাম ওই গ্যাংয়ের কোনো উঁচু মাথা আছে, সেই প্ল্যান করে মুছে দিয়েছে সব চিহ্ন। পুলিশকে দিয়ে কিছুদিন তদন্ত করিয়েও আপনা থেকেই সব চুপচাপ হয়ে গেল। ধীরে ধীরে আমিও আমার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে শুরু করলাম। ঠিক তখনই ওই ফোনটা এলো আমার মোবাইলে। কার ফোন? কে ফোন করেছিল তোমায়? আমি ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু উপাস থেকে রুমির গলা পেয়েছিলাম। আর্তস্বরে আমার নাম ধরে ডাকছিল আর চিৎকার করে আমাকে বাঁচাতে বলছিল। ঠিক তারপরেই একজন ওপাশ থেকে গম্ভীর স্বরে বলছিল, রুমিকে যদি বাঁচাতে হয় তাহলে আমি যেন আমার মোবাইল ফোন নিয়ে শিয়ালদার কাছে একটা ঠিকানায় চলে আসি। আর এটাও জানিয়েছিল, পুলিশে যদি খবর দিই তৎক্ষণাৎ রুমিকে মেরে ফেলা হবে। আমার ফোন ট্র্যাক করা হচ্ছে,
আমি আমি যদি কাউকে ফোন করি সেটা ওরা জানতে পেরে যাবে। আমায় আমায় বিশ্বাস করানোর জন্য ওরা তখনই আমার লাস্ট 2 দিনে কাকে কাকে কল করেছি সেটাও বলে দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম বিপদে জড়িয়ে পড়েছি, কিন্তু রুমিকে বাঁচানোটা একান্তই দরকার ছিল। তাই কাউকে কিছু না বলে দৌড়ে গেছিলাম শিয়ালদার ওই ঠিকানায়। সেখানে গিয়ে কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আচমকাই একজন অন্ধকারে পিছন থেকে আমার মুখে একটা রুমাল চাপা দিল। আমি টুর শব্দটাও করতে পারলাম না। আমায় তুলে দেওয়া হলো গাড়িতে। তারপর আমাকে ওই অবস্থায় ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে কোথায় যেন নিয়ে আসা হলো। আমি অজ্ঞান হইনি, কিন্তু অজ্ঞান হওয়ার মতন পড়েছিলাম। কিন্তু গাড়ি থেকে নামানোর পর আমার উপর যা শুরু হলো, হাউ হাউ করে কাঁদতে শুরু করলো সাথী। ওর কান্না দেখে চোখের কোণা থেকে জল গড়িয়ে পড়ল সুপ্রিয়ারও। ওর উপর কতখানি অত্যাচার হয়েছে সেটা সাথীর শরীরের অবস্থা দেখেই বুঝতে পেরেছিল সুপ্রিয়া। তাই সেই বর্ণনা ও সাথীকে বলতে দিল না। অন্তত 15 মিনিট ধরে চোখের জলে বুক ভাসিয়ে দিল সাথী। তারপর বলতে শুরু করলো, আমার উপর জানোয়ারগুলো অত্যাচার করার পর আমি বুঝতে পেরেছিলাম আমাকে মেরে ফেলা হবে। কারণ ওদের মধ্যে একজন ছিল যাকে বাকিরা সবাই বস বলে ডাকছিল। সেই বস ছিল সেই লোকটা যাকে সেদিন শিয়ালদায় সেই বাড়িটার মধ্যে আমি দেখেছিলাম। সেই বস ওদের বারবার বলছিল আমাকে বাঁচিয়ে রাখা যাবে না, শেষ করে ফেলা হবে। তাই আমি বুঝতে পারি আমার বাঁচার একটাই উপায় এখনো বেঁচে আছে, সেটা হলো আমাকে মরার ভান করতে হবে। তার মানে আমি নিঃশ্বাস বন্ধ করে ঘন্টার পর ঘন্টা থাকতে পারতাম। ছোটবেলায় যোগ অভ্যাসের ফলে সেই ক্ষমতা আমি আয়ত্ত করেছিলাম। আমি নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ পড়ে থাকার ফলে ওরা ধরে নিল যে আমি মরে গেছি। ওরা একটা গর্ত খুঁড়ে সেখানে আমায় ফেলে দিল। সেই সাথে ফেলে দিল আমার জামা কাপড়গুলো। আমি নিঃশ্বাস বন্ধ করেছিলাম বেশ কিছু মুহূর্ত। তারপর ধীরে ধীরে গর্তের উপর থেকে আমার হাতের বড় বড় নখের সাহায্যে মাটি সরাতে শুরু করি। প্রথমে আমার মনে হচ্ছিল আমি একাই পারবো, কিন্তু পরে আমার মনে হলো কেউ যেন আমার সাহায্য করছে মাটি খোঁড়ার কাছে। সে যেন আমার উপর থেকে সব মাটি তুলে দিল। তখন খুঁটখুটে অন্ধকার হয়ে আছে চতুর্দিক। আমি সামনে পিছনে কিছুই দেখতে পাচ্ছি না। কোনো রকমে উঠে খুঁড়িয়ে আমি চলতে শুরু করলাম আমার অনির্দিষ্ট গন্তব্যের দিকে। বেশ কয়েকবার চড়ায় পড়ে গেছিলাম। আমি আবার উঠে হাঁটার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আপনি দেখতে পেলেন আমাকে। সাথী শেষ করলো ওর কাহিনী, কিন্তু সুপ্রিয়ার ভ্রু কুঁচকে আছে। কি যেন একটা মনে পড়েও পড়ছে না ওর। কি সেটা অনেক চেষ্টা করেও মনে করতে পারল না। সাথী কিছুক্ষণ চুপ করে থাকার পর সুপ্রিয়া বলল, তোমার সেই ভিডিও কি পাওয়া যাবে ইন্টারনেটে? জানি না ম্যাডাম, আমার ফোন তো ওদের কাছেই ছিল। মনে হয় সব ডিলিট করে দিয়েছে। আচ্ছা, ওই লোকটাকে যাকে সবাই বস বলে ডাকছিল, আচ্ছা তোমাকে যদি তার বর্ণনা দিতে বলি তুমি পারবে? হ্যাঁ ম্যাডাম, পারবো। ওই শয়তানটার মুখ এখনো আমার চোখে ভাসছে। বেশ। এই বলে সুপ্রিয়া তৎক্ষণাৎ ফোন করে কাউকে কিছু নির্দেশ দিল। তারপর সাথীর দিকে তাকিয়ে বলল,
আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও সাথী। আর শোনো, একদম স্ট্রেস নেবে না, কারণ তোমাকে কিন্তু এখনো অনেক কাজ করতে হবে। সাথীর কেবিনে একজন প্রফেশনাল আর্টিস্টকে ডেকে আনিয়েছে সুপ্রিয়া। সেই বসের ছবি তুলি দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলার কাজ চলছে। সেই ভাইরাল ভিডিও আশ্চর্যজনকভাবে ইন্টারনেট থেকে সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। কলকাতায় খবর নিয়ে সুপ্রিয়া জানতে পেরেছে সাথীর বান্ধবী রুমি সম্পূর্ণ সুস্থ আছে, ওকে কেউ কিডন্যাপ করেনি। অর্থাৎ যে বা যারা সাথীকে ফোন করে সেই রাতে ডেকে পাঠিয়েছিল, তাদের মধ্যেই কেউ একজন রুমির গলা নকল করে সাথীকে ডেকে এনেছিল ওই ঠিকানায়। সেদিন সেই ভিডিওটা করা ছাড়াও ওই বসের মুখ একমাত্র সাথীই দেখেছিল। তাই সাথীকে শেষ করাটাই ছিল অপরাধীদের মুখ্য উদ্দেশ্য। সাথীর বর্ণনানুসারে আর্টিস্ট ধীরে ধীরে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে বসের মুখ। অনেকটাই স্পষ্টভাবে এখন সেই মুখ দেখতে পাচ্ছে সুপ্রিয়া। ভীষণ অবাক হয়ে যাচ্ছে ও। এই মুখটা ও কিছুদিন আগেই কোথাও যেন দেখেছে। মনে করার চেষ্টা করতে করতেই আচমকা স্মৃতির মধ্যে থেকে কেউ যেন ধাক্কা মেরে বের করে আনল সেই অভিশপ্ত দিনের ঘটনা। টালিগঞ্জের যে বস্তিতে সুপ্রিয়া সেই অপারেশনে গেছিল, যেদিন ওর মিসক্যারেজ হয়ে ওর ভবিষ্যৎ জীবন তছনছ হয়ে গিয়েছিল, যে অপরাধী ওর ক্যারিয়ারে একটা কালো দাগ ফেলে ওকে এই সুদূর হাসনাবাদে ট্রান্সফার করিয়েছিল, এই ছবি আর কারণ নয়, সেই জন্তুগুলোর বস বাদশার। রাগে দুঃখে লাল হয়ে গেল সুপ্রিয়ার মুখ। সেই বাদশাহ যে ওর সারাটা জীবন নষ্ট করে দিয়েছে, তাহলে তাহলে সেই আছে এই সব কিছুর মূলে। টালিগঞ্জে সেদিন এক ট্রাক পাচারের চক্রের মাথাকে ধরতে গিয়েছিল সুপ্রিয়া। এর অর্থ বাদশাহ একাধারে ড্রাগ স্মাগলিং ছাড়াও শিশু অপহরণ, তাদের দিয়ে ভিক্ষা করানো, শিশু অঙ্গ পাচারের মতন ঘৃণ্য অপরাধের সাথেও যুক্ত। এত কিছু তো একজনের পক্ষে করা সম্ভব নয়। সুপ্রিয়া জানতে পেরেছিল ওই বাদশাহ কোনো বড় মাপের ব্যক্তিত্বের ছত্রছায়ায় আছে, যে রাজ্য সরকারের অত্যন্ত কাছের মানুষ, যার সহায়তায় বাদশাকে আজ অবধি পুলিশ ধরতে পারেনি। সব জেনেও বারংবার পুলিশের নাকের ডগা দিয়ে পালিয়েছে বাদশাহ। কিন্তু এবার তো সুপ্রিয়া ওকে ছাড়বে না। ও শুধু সুপ্রিয়ার জীবন নয়, সাথীর মতন বাচ্চা মেয়ের জীবনটাও নষ্ট করে দিয়েছে চিরকালের জন্য। এমন শয়তানকে তো ছেড়ে রাখা যায় না। সেদিনই বাদশার ছবি দিয়ে লুকআউট নোটিশ বের করল সুপ্রিয়া। যে বাদশাকে ধরিয়ে দিতে পারবে তাকে 5 লাখ টাকা দেওয়ারও ঘোষণা করা হলো। বাদশাকে ধরাই সুপ্রিয়ার জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে এখন। কারণ বাদশাহ শুধুমাত্র দেশের শত্রু নয়, ওর ব্যক্তিগত শত্রুতে পরিণত হয়েছে। সুপ্রিয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী বেরিয়ে পড়ল বাদশাকে খুঁজতে। সাথীকে যারা যারা ধর্ষণ করেছিল তাদের সিমেন স্যাম্পল ডিএনএ টেস্টের জন্য পাঠানো হলো কলকাতায়। এরপর পুলিশের উর্দিধারীদের সুপ্রিয়া সাধারণ পোশাকে ছড়িয়ে দিল হাসনাবাদের দিকে দিকে। ডিএনএ ম্যাচিং করার জন্য কুখ্যাত অপরাধীদের সিমেন স্যাম্পল নেওয়া শুরু হলো হাসনাবাদ, টাকি, বসিরহাট সহ সব থানাগুলোর অন্দরে। কলকাতার লালবাজারেও পৌঁছে গেল খবর। খবরের কাগজে বাদশার ছবি দিয়ে বিজ্ঞাপন দেয়া হলো। এই নৃশংস ধর্ষণের খবরে উত্তাল হয়ে উঠল সমস্ত রাজ্য। ধর্ষকের অবিলম্বে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হলো সর্বত্র। এক অন্ধকার চোরা কুঠুরিতে লুকিয়ে রয়েছে বাদশাহ। ও কল্পনাও করেনি সাথী বেঁচে যাবে। ওর আসল রূপ সকলের কাছে এভাবে ফাঁস হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সর্বত্র বাদশার নামে লুকআউট নোটিশ জারি হওয়ায় পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে পালাতে পারেনি বাদশাহ। হাসনাবাদ থেকে বাংলাদেশ পালানোর একটা চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু বিএসএফ এর তৎপরতায় সেই প্রচেষ্টা সফল হয়নি। যে রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন বাদশাহ ছিল, এই ধর্ষণের ঘটনা সামনে আসায় সেই ছায়াও ওর মাথার উপর থেকে সরে গেছে। এখন কলকাতা থেকে পালিয়ে মুর্শিদাবাদের একটা গুপ্ত কুঠুরিতে লুকিয়ে রয়েছে ও। বহুবার ও স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই যোগাযোগ করতে পারছে না। বড্ড খিদে পেয়েছে বাদশার, কিন্তু এই এলাকায় চতুর্দিকে ওর ছবি ছড়িয়ে পড়ায় নিজের আসল চেহারায় ও গুপ্ত কুঠুরির বাইরে কিছুতেই বেরোতে পারছে না। খাবার আনা থেকে শুরু করে ওষুধপত্রের ব্যবস্থা সবকিছুই দেখাশোনা করছে বিকাশ, ওর অত্যন্ত বিশ্বস্ত একজন সাগরেদ। কুঠুরির দরজায় হাত নিয়ে গিয়ে দুবার জোরে নক মারল বাদশাহ। বাইরে বিকাশ পাহারায় রয়েছে।
এই সংকেতের অর্থ বিকাশ ভালোভাবেই জানে। দরজা খুলে মুখ ঢুকিয়ে বিকাশ বলল, বস বলছি খাবারটা এবারে নিয়ে আসবো। ঘড়ি দেখিস নি শালা? হ্যাঁ, নাকামি মেরে আমার রাত 10টার সময় জিজ্ঞাসা করছিস যে খাবার নিয়ে আসবো কিনা? 10টা তো বাজেনি বস, আসলে এই শালা ঘড়িটা বন্ধ হয়ে গেছে, মোবাইলটাও তো ব্যবহার করতে পারছি না, তাই। আবার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, এই আমার ওষুধের ব্যবস্থা হয়েছে নাকি সেটাও ভুলে মেরে দিয়েছিস? আরে না না বস, কি বলছো? তোমার সুগার প্রেশারের ওষুধ সব ব্যবস্থা আছে, মনে আছে আমার। তুমি 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 একটু ওয়েট করো। হ্যাঁ, আমি 5 মিনিটে রুটি আর ডিমের ঝোল নিয়ে আসছি। আর বাইরে থেকে দরজাটা না আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি, ভেতরে এলে 3 বার নক করব, এই তবেই কিন্তু দরজাটা খুলবে, তুমি মনে রেখো। হ্যাঁ, 3 বার। কোনো উত্তর না দিয়ে দড়াম করে কুঠুরির দরজা বন্ধ করে দিল বাদশা। অসম্ভব হতাশায়, ক্রোধে, উত্তেজনায় ওর শরীরটা সত্যি ভালো লাগছে না। এভাবে লুকিয়ে পালিয়ে বেঁচে থাকার জন্য ওর জন্ম হয়নি। চিরকালই প্রচণ্ড একরোখা বেপরোয়া জীবন কাটিয়েছে। ছেলেবেলা থেকে বাবা মায়ের পরিচয় ছাড়া বড় হয়েছে ও স্যারের ছত্রছায়ায়। বাবার মতন না হলেও স্যার ওর কাছে পিতৃসময় ছিলেন। ওনার কোনো কথা কোনো দিন অমান্য করতে পারেনি বাদশা। স্যার অবশ্য ওকে নিজের বাড়িতে রাখেননি কোনোদিন, অন্য একটা বাড়িতে বড় হয়েছিল বাদশা। লেখাপড়ায় কোনোদিন আগ্রহ ছিল না, স্কুলে কোনোদিন বাদশা যায়ওনি। ছোট থেকেই বিভিন্ন 2 নম্বরী কারবারে হাতে খড়ি হয়েছিল ওর। বড় হওয়ার পর একটা কথা বুঝেছিল বাদশা, স্যার ওকে কোনোদিনই সত্যিকারের মানুষ করতে চাননি, কারণ মানুষ হয়ে উঠলে বাদশা তার হাতের বাইরে বেরিয়ে যেত। তার পরিবর্তে স্যার ওকে বানাতে চেয়েছিলেন একজন প্রকৃত অমানুষ, যাকে প্রয়োজনে যে কোনো মুহূর্তে অস্ত্ররূপে ব্যবহার করা যেতে পারে নিজের স্বার্থে। স্যারের এই স্বার্থ সম্পূর্ণভাবে চরিতার্থ হয়েছিল। বাদশা ধীরে ধীরে হয়ে উঠেছিল এই রাজ্যে এক দুর্নীতির মুখ, এক নির্ভেজাল সন্ত্রাসের প্রতিনিধি। উপরমহল থেকে নিরন্তর রাজনৈতিক প্রচ্ছন্ন প্রশ্রয়ে ও বুঝতে পারেনি একদিন এই সন্ত্রাসী ওর মেরুদণ্ড বাঁকিয়ে দেবে, হয়ে উঠবে ওর বিনাশের একমাত্র কারণ। ওর বেপরোয়া জীবনযাপন এতদিন যে রাজনীতির প্রশ্রয় চলছিল, সেই রাজনীতি তার এই চরম বিপদে আচমকাই মাথা থেকে হাত সরিয়ে নেবে। বাদশা অন্যমনস্ক হয়ে পড়েছিল কিছুটা। আচমকাই ওর দরজার বাইরে বেশ জোরে 3 বার নক করার আওয়াজে ঘোর কেটে গেল। রিভলভারটা বাগিয়ে ধরে বাদশা ধীরে ধীরে দরজার ছিটকিনিটা খুলে দিল। আমি বস। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে পড়ল বিকাশ। এই যে খাবারটা নিয়ে এসেছি, কিন্তু বস বাইরের খবর কিন্তু ভালো না, পুলিশ খ্যাপা কুত্তার মতো তোমায় খুঁজছে। আমি দেখলাম পুলিশের পেট্রোল ভ্যান ইটি উটি ঘুরছে, একে ওকে থামিয়ে যা তা প্রশ্ন করছে। তোকেও করেছে নাকি? আরে না বস, আমাকে ধরা কি সোজা, আমি ওদের চোখ এড়িয়ে কেটে পড়েছি এখান থেকে। বিকাশকে ধরা অত সোজা নয় বস, আর এই বিকাশ যতদিন থাকবে পুলিশের সাধ্য নেই যে তোমায় ধরার। শুয়োরের বাচ্চা। আপন মনেই স্বগতোক্তি করে উঠল বাদশা। কথাটা পুলিশের উদ্দেশ্যে বলল না বিকাশের উদ্দেশ্যে সেটা নিজেই বুঝতে পারল না। হয়তো সে কথাটা বলে উঠল নিজের উদ্দেশ্যেই। এই শান্তিলালের কোনো খবর আছে নাকি রে? রুটি চিবোতে চিবোতে বলে উঠল বাদশা। বিকাশও রুটিতে ডিমের ঝোল মাখিয়ে মুখে তুলে নিয়ে বলল, না বস, ও শালা আরও বড় হারামি। এই শুনলাম এই কেসের পর ওই সুপ্রিয়াকে নাকি সব রকম হেল্প করবে বলেছে। সালা, ওই শান্তিলালের হাল আমি কি করি শুধু দেখ। ওকে যদি স্যারকে দিয়ে শেষ না করিয়েছি না, তাহলে আমার নাম বাদশা নয়। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বস, সুপ্রিয়া ওই মেয়েটাকে কি কি নাম জানো ওটা? সাথী। সালি আমার জীবনটা পুরো হেল করে দিল। ওর নামটা না আমি লাইফে কোনো দিনও ভুলবো না। একবার যদি আমি কোনোদিনও হাতের সামনে ওকে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাথীকে সুপ্রিয়া কি করে নদীর চর থেকে তুলে আনলো বলো তো? ওকে তো আমরা পুঁতে দিয়েছিলাম তাই না, মাটির অনেকটা নিচে। নিজে নিজে ওর উঠে আসা তো সম্ভব নয়। হ্যাঁ, ভূত নাকি? সুপ্রিয়া ওকে ওখান থেকে শালা তুললো কি করে? আর পজিশনটা বুঝলোই বা কী করে? এত বড় একটা জায়গা।
সোর্সের মধ্যে নির্ঘাত ভূত লুকিয়ে আছে, বুঝলি? নাহলে সুপ্রিয়ার পক্ষে ওই সাথীর পজিশন জানা একদম ইম্পসিবল আছে। খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলল বাদশা, আমি আসলে কাউকেই বিশ্বাস করি না, এই তোকেও না। এ যা, প্লেটগুলো ধুয়ে শুয়ে পড়, রাত অনেক হলো। চাপা কটাক্ষের সুরে কথাগুলো বলে সামনে থেকে চলে গেল বাদশা। ওর দিকে তাকিয়ে থেকে হতাশার চাপা দীর্ঘশ্বাস ফেলল বিকাশ। সেদিন গভীর রাতে আচমকাই শান্তিলালের মোবাইলটা তীব্র স্বরে বেজে উঠল। নিত্যদিন রাতে মাদক সেবন না করলে শান্তিলালের কিছুতেই ঘুম আসে না, কিন্তু গত কয়েকদিন ধরে মাদক সেবনের পরেও ওর রাতে ঘুম আসছে না। কারণ এই রেপ কেস সংগঠিত হওয়ার পর থেকেই ওর দলের বেশিরভাগ ছেলেগুলোকেই সুপ্রিয়ার বাহিনী তুলে নিয়ে গেছে। ওদের বিরুদ্ধে পুরনো যা যা মামলা এতদিন ধামাচাপা পড়েছিল সেগুলো নিয়ে পুলিশ আবার ঘাঁটাঘাঁটি করা শুরু করেছে। শান্তিলালের কাছে আগে থেকেই নির্দেশ এসেছিল সুপ্রিয়ার উপর গোপনে নজরদারি করার জন্য, যার প্রয়োজনীয় ব্যবস্থাও তিনি করেছিলেন। কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে যে বা যারা শান্তিলালকে এই নির্দেশ দিয়েছিল তারাই এখন শান্তিলালের ছেলেদের গ্রেফতার করার জন্য সুপ্রিয়াকে সব রকম সাহায্য করা শুরু করেছে। ফলে শান্তিলালের ব্যবসা তো এখন লাটে উঠেছেই, উপরন্তু ও ভয় পাচ্ছে এই ঘটনার সাথে ওর নাম যেন কিছুতেই জড়িয়ে না পড়ে। রিংটোনের শব্দে নিদ্রাচ্ছন্ন অবস্থাটা কেটে যাওয়ায় শান্তিলাল ধড়মড়িয়ে উঠে ফোনটা ধরতেই দেখতে পেল ওপাশ থেকে কোনো অচেনা নাম্বার থেকে ফোন আসছে। হ্যালো হ্যালো শান্তিলাল, খেয়ে দে মাল টেনে ভালোই ঘুম দিচ্ছিস বল? আর এদিকে আমার ছেলেগুলো সব না খেয়ে শুকিয়ে মরে যাচ্ছে। ভগবানের কি বিচার বল দেখিনি। আপনি কে বলছেন? আমি এই এরিয়ার পঞ্চায়েত প্রধান, আপনি কি সেটা জানেন? আর এত রাতে আমার নাম্বারটা পেলেন কোত্থেকে আপনি? আরে তোর নাম্বার জোগাড় আমায় করতে হয় না রে, আমার পোষা কুকুরগুলোর কাছেই তোর নাম্বার সেভ করা আছে, বুঝলি? ছাড় ওসব কথা, আগে বল যা শুনছি সেটা সত্যি কিনা। বাদশাকে ধরার জন্য তুই নাকি রাজসাক্ষী হবি বলেছিস, ওই সুপ্রিয়াকে সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিস, কথাটা কি সত্যি? শান্তিলালের কণ্ঠনালী শুকোতে শুরু করছে এই খসখসে কণ্ঠস্বর শুনে। ও যে পুলিশের কাছে রাজসাক্ষী হবে বলেছে সেটা তো পুলিশ ছাড়া কারোর পক্ষে জানা সম্ভব নয়। তাহলে এই খবরটা বাইরে পাচার হলো কি করে? ওর রাজসাক্ষী হওয়ার প্রস্তাব সুপ্রিয়াই দিয়েছিল ওকে। আজ রাত 10টা নাগাদ শান্তিলাল যখন সবে নিজের ঘরে একটা হুইস্কির বোতল খুলে গ্লাস নিয়ে বসেছিল তখনই শটান ওর বাড়িতে সুপ্রিয়া এসে হাজির হয়েছিল অনিতাকে সঙ্গে নিয়ে। শান্তিলাল বাবু, আপনার সাথে কিছু কথা ছিল। প্রথমে তো ঘরে ঢুকতে দিতে চাইছিল না শান্তিলাল, তারপর হঠাৎই ওর হাতে একটা ছবি দেখতে পেয়ে বুকটা কেঁপে উঠেছিল ওর। ছবিতে যার মুখ আছে তাকে তো ও চেনে, বেশ ভালোভাবেই চেনে। বাদশাকে বেশ কয়েকবার হাসনাবাদে আসতে দেখেছে শান্তিলাল। শুনেছে ও খুব বড় মাপের একজন সমাজ বিরোধী। এই বর্ডার এরিয়ার ডন বলে ওকে সবাই চেনে। নারী পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্মাগলিংয়ের সাথে ও একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। হাসনাবাদ থেকে মাঝে মাঝেই ও বর্ডার পার করে বাংলাদেশে চলে যায়। পুলিশ থেকে বিএসএফ সব জানা সত্ত্বেও ওর চুলের ডগাটাও কেউ ধরার সাহস পায় না। ওর হাব ভাব কার্যকলাপ দেখে শান্তিলাল বুঝেছিল ও খুব বড় কোনো পলিটিক্যাল ক্ষমতার ছত্রছায়ায় রয়েছে। সেই ডাকসাইটে বাদশার ছবি সুপ্রিয়া ম্যাডামের হাতে দেখে ভীষণ ঘাবড়ে গেছিল শান্তিলাল। দরজা খুলে তখন ঢুকতে দিয়েছিল ম্যাডামকে। দরজা দিয়ে ঢুকে সুপ্রিয়া চেয়ারে না বসে শান্তিলালের মুখের সামনে বাদশার ছবিটা তুলে দিয়ে বলেছিল, বলুন, একে আমি কোথায় পাবো? দেখেন ম্যাডাম, একে আমি চিনি না। একে কোথায় পাওয়া যাবে সেটা আমি কি করে বলবো বলেন তো? মিথ্যে কথা বললে এখানে দাঁড়িয়ে নয়, শটান টানতে টানতে লকআপে নিয়ে গিয়ে যথাযথ আদর আপ্যায়নের সাথে আপনাকে জেরা করব। সেটা কি ভালো হবে শান্তিলাল বাবু? মিথ্যে কথা বলবো কেন ম্যাডাম? আপনি কি বলতেছেন?
আপনার সাঙ্গপাঙ্গরা তো অলরেডি অ্যারেস্টেড হয়ে গেছে। তারা নিজেরাই স্বীকার করেছে যে তারা বাদশাকে প্রায় এই গ্রামে আসতে দেখেছে, স্মাগল করতে দেখেছে, আর আপনার বাড়িতে নিয়মিত ঢুকতে দেখেছে। ওকে ওর সমস্ত ক্রাইমের প্রত্যক্ষ সাহায্য করেছেন আপনি, মাননীয় পঞ্চায়েত প্রধান মহাশয়। দেখেন, আমি ওকে চিনি না ম্যাডাম, তা আপনি যখন বলছেন তখন আমি যতটুকু জানি ততটুকু অবশ্যই আপনাকে বলবো, তবে এখন নয়। কেন এখানে নয় কেন? কারণ দেওয়ালেরও কান আছে ম্যাডাম, দেওয়ালেরও কান আছে। আপনি আমায় অ্যারেস্ট করে নিয়ে চলেন, আমি থানায় গিয়ে যেটুকু জানি সবটুকু খুলে বলবো আপনাকে। তবে আপনাকে কিন্তু প্রোটেকশন দিতে হবে ম্যাডাম আমাকে। হ্যাঁ, এই লোকটা কিন্তু ডেঞ্জারাস, সব ফাঁস করে দিলে আমাকে শেষ করে ফেলতে ওর 2 মিনিটও লাগবে না। আমাকে অ্যারেস্ট করুন ম্যাডাম, এই নিন হাত করা পরান, থানায় নিয়ে চলুন। যদিও শেষ অবধি শান্তিলালকে অ্যারেস্ট করেনি সুপ্রিয়া। স্বীকারোক্তির আশ্বাস শুনে সে ফিরে গিয়েছিল শান্তিলালের বাড়ি থেকে। শান্তিলাল কথা দিয়েছিল পরদিন সকালেই সে থানায় পৌঁছে যাবে, বাদশার সম্পর্কে যেটুকু ও জানে সবটা খুলে বলবে। সেই খসখসে কণ্ঠ ফোনের ওপাশ থেকে বলে চলেছে, বাদশাকে ছোঁয়া অত সহজ নয় রে খোকা, বুঝলি? তুই সব কথা ওই সুপ্রিয়াকে ফাঁস করে দিবি বলে নিজের কবর নিজেই খুঁড়েছিস শালা। ওসব প্রোটেকশনে কিছু এসে যাবে না। বাদশাকে তো খুঁজে পাওয়া যাবেই না, উল্টে তোকেও হাসনাবাদের মাটিতে কেউ খুঁজে না পায় সেটা আমি দেখে নেবো শালা শুয়োরের বাচ্চা। শান্তিলালের সারা শরীর ঘামে ভিজে গেল এই কথা শুনে। আমি সুপ্রিয়াকে কিছু বলিনি স্যার, বিশ্বাস করেন। আমি তো বাচ্চাকে চিনতামও না ঠিক করে, ওরা মিথ্যে কথা বলতেছে স্যার। আমি মা কালীর দিব্যি বলতেছি, আমি কিচ্ছু বলিনি। চুপ শালা, কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে সেটা আমি ভালো করেই জানি। তুই আমাকে চিনিস না কিন্তু। হ্যাঁ, বাচ্চার কোনো কিছু আমি কোনো দিন হতে দেব না। ওর যারা যারা শত্রু আছে না, তাদের সব কটাকে শালা আমি উপড়ে ফেলে দেবো মাটি থেকে। পোড়া পোড়া গন্ধ পাচ্ছি শান্তিলাল? হ্যাঁ, শান্তিলাল চূড়ান্ত আতঙ্কিত হয়ে নাকে সত্যি একটা পোড়া গন্ধ পেল। সেই সাথে অনুভব করল পরিবেশটা হঠাৎ করে যেন বড্ড উষ্ণ হয়ে উঠেছে। শান্তিলাল, এবার পরম শান্তির সাথে পরলোকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। ঘুমের মধ্যেই মরার চেয়ে জেগে মরাটা আরো বেশি এক্সাইটিং, তাই না? আর সেই জন্যই আমি তোকে ফোন করে তুললাম রে। খসখসে কণ্ঠটা আসছে শান্তিলালের, কিন্তু তার চেয়েও বেশি করে ওর কানে আসছে আগুনের লেলিহান শিখার সুমধুর গর্জন। ওর সারা বাড়িতে কেউ বা কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে। ফোন হাত থেকে ছুঁড়ে ফেলে শান্তিলাল আর্তনাদ করে ছুটে বেড়াতে লাগলো সারা বাড়িতে, কিন্তু বাইরে বেরোনোর কোনো পথ ও খুঁজে পেল না ওই জ্বলন্ত যৌতুকগৃহের মধ্যে থেকে। ওর বুক ফাটা চিৎকার ধীরে ধীরে চাপা পড়ে গেল আগুনের সশব্দ ক্রুদ্ধ হুঙ্কারের নিচে। আগুন ধীরে ধীরে গ্রাস করে নিল সম্পূর্ণ বাড়িটিকে। পরদিন শান্তিলাল সহ ওর পরিবারের সকলের ঝলসানো মৃতদেহ সবাই দেখতে পেল পোড়া বাড়ির ভিতর। সুপ্রিয়া অগ্নিকাণ্ডের খবর পেয়েই দৌড়ে চলে এসেছিল ঘটনাস্থলে। আজ সকালেই শান্তিলালের বাদশার খবর দেওয়ার জন্য থানায় আসার কথা ছিল। সেই শান্তিলালের দগ্ধ দেহ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে পড়েছিল যৌতুকগৃহের ধ্বংসাবশেষের মধ্যে। সুপ্রিয়ার কানে শুধু বাজছিল সেই একটাই বাক্য, শান্তিলালের কাতর আকুতি। আমায় অ্যারেস্ট করেন ম্যাডাম, আমায় অ্যারেস্ট করে নিয়ে যান। আমাকে শেষ করতে 2 মিনিটও লাগবো না ওদের। আমায় অ্যারেস্ট করেন ম্যাডাম, নিয়ে চলেন আমাকে। সত্যি কাল রাতে ওকে অ্যারেস্ট করে নিয়ে এলে ওর প্রাণ শুধু বাঁচত না, সেই সাথে হয়তো বাদশার বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো জরুরি তথ্য পাওয়া যেত শান্তিলালের কাছ থেকে। এই মুহূর্তে হাত কামড়ানো ছাড়া সুপ্রিয়ার আর কিচ্ছু করার নেই। পঞ্চায়েত প্রধানের এরূপ মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে সারা গ্রামের লোকজন ছুটে এসেছে। প্রশাসনিক কর্তারাও এসে পৌঁছেছেন হাসনাবাদে। শোনা যাচ্ছে রাজ্য সরকারের কোনো মন্ত্রীও এলাকায় শীঘ্রই এসে পৌঁছাবেন। সুপ্রিয়া অত্যন্ত দক্ষতার সাথে সবটা তদারকি করা, মৃতদেহগুলি পোস্টমর্টেমে পাঠিয়ে ফরেন্সিক পরীক্ষার প্রাথমিক তদন্তের পর জানতে পারল যে শান্তিলালের বাড়িতে
গ্যাস সিলিন্ডার লিকেজের জন্যই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রশাসনিক কর্তারাও এই মৃত্যুকে কোনো রাজনৈতিক রং দেওয়ার পক্ষপাতী হলেন না। দুর্নীতিগ্রস্ত নেতা হিসেবে এলাকায় শান্তিলালের কুখ্যাতি ছিল সর্বজনবিদিত। তার উপর দিন কয়েক আগেই সাথীর রেপ কেসের পর থেকে হাসনাবাদের পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে আছে। এর মধ্যে যদি শান্তিলালের মৃত্যুকে কেন্দ্র করে বিরোধী দলের সাথে শাসক দলের সংঘর্ষ শুরু হয়, তাহলে হয়তো পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। জেলা ম্যাজিস্ট্রেট নিজে সুপ্রিয়াকে অবিলম্বে এই মৃত্যুকে একটা দুর্ঘটনা বলে ঘোষণা করতে পরামর্শ দিলেন। পুলিশের উপরমহল থেকেও এই মৃত্যুকে নিয়ে নাড়াচাড়া করতে নিষেধ করা হলো। ফলে সংবাদ মাধ্যমের সামনে এই অগ্নিকাণ্ডকে নিছকই একটা দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্ট বলে জানিয়ে দিল সুপ্রিয়া। কিন্তু ওর মন বারবার বলতে লাগলো, এই মৃত্যু স্বাভাবিক নয়, হতে পারে না। বাদশার কোনো রহস্য ফাঁস হওয়ার ভয়েই শান্তিলালকে চলে যেতে হলো, সরিয়ে দেওয়া হলো পৃথিবী থেকে। কিন্তু এই ঘটনার কোনো প্রমাণ নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই কোথাও। বরং সবাই এক বাক্যে বলতে লাগলো, শান্তিলাল মরেছে, আপদ গেছে। এখন নতুন যিনি পঞ্চায়েত প্রধান হবেন, তিনি নিশ্চয়ই এবার গ্রামের উন্নয়নের চেষ্টা করবেন, নিজের উন্নয়ন নয়। সেদিন রাত্রে ডিনারের পর নিজের ঘরে বসে এক মনে সুপ্রিয়া পর পর ঘটে যাওয়া ঘটনাগুলো একত্রিত করে এক এক করে সাজাচ্ছিল। সাজাতে সাজাতে হঠাৎই ওর মনে পড়ে গেল বহুদিন আগে ঘটে যাওয়া সেই অভিশপ্ত দিনের কথা, যেদিন টালিগঞ্জের বস্তির অলিগলির মধ্যে বাদশাকে নিজের হাতের মুঠোয় পাওয়ার পরেও তাকে ধরে রাখতে পারেনি সুপ্রিয়া। কিন্তু বাদশার ওই ডেরার নিখুঁত লোকেশনে সুপ্রিয়া কিভাবে গিয়ে পৌঁছেছিল সেটা কি ও কোনো দিন ভেবে দেখেছে? বাদশার ডেরার ঠিকানা কিন্তু ওর ফোর্সের কাছে ছিল না। লালবাজারের একজন উচ্চপদস্থ অফিসার সন্দীপ মিশ্র সুপ্রিয়াকে ওই বস্তিতে পাঠিয়েছিলেন বাদশাকে গ্রেফতার করার জন্য। কিন্তু সন্দীপ স্যারই বা কি করে জেনেছিলেন বাদশার নির্ভুল হদিশ? সুপ্রিয়াকে সন্দীপ স্যার বলেছিলেন, বাদশার দলেরই কেউ বা কারা গোপনে ওনাকে জানিয়ে দিয়েছিল যে সেই দিন ওই নির্দিষ্ট সময়ে টালিগঞ্জের ওই বস্তির নির্দিষ্ট বাড়িতে বাদশা ওর স্মাগলড গুডসের ডেলিভারি নিতে আসবে। ওর অবস্থানের বিবরণ এতটাই নিখুঁতভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাদশাকে চারিদিক থেকে ঘিরে ফেলতে সুপ্রিয়ার ফোর্সকে কোনোভাবেই বেগ পেতে হয়নি। বাদশা তারপরেও পালিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু কে বা কারা সন্দীপ স্যারের ইনফরমারের কাজ করেছিল, কেনই বা করেছিল, এর উত্তর সুপ্রিয়া কোনো দিন জানতে পারেনি। সুপ্রিয়ার মিসক্যারেজ হওয়ার পর সে যখন এই হাসনাবাদে ট্রান্সফার হয়ে এলো, তখন সম্পূর্ণভাবে ওই ঘটনাটির কথা সে বিস্মৃত হয়েছিল। আজ এতদিন পর এই রাতের বেলা অকস্মাৎ সুপ্রিয়ার ওই দিনের ঘটনাটির কথা মনে পড়ে গেল সন্দীপ স্যারের কথাও। স্থির করল অবিলম্বে ও সন্দীপ স্যারের সাথে যোগাযোগ করবে, কিন্তু গোপনে। পরদিন সকালেই কলকাতা রওনা হয়ে গেল সুপ্রিয়া। ও আজ সম্পূর্ণ অন্য বেশে এসেছে। চোখে কালো সানগ্লাস, মাথায় একটা সাদা টুপি, পরনে জিন্স টি শার্ট। এখন ওকে কেউ দেখলে একজন চাকুরিরতা তরুণী ছাড়া অন্য আর কিছুই মনে করবে না। সন্দীপ স্যার লালবাজারেই পোস্টেড ছিলেন, কিন্তু খোঁজখবর নিয়ে সুপ্রিয়া জানতে পারল সেই ঘটনার পর সন্দীপ স্যারকেও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। হয়তো সেই মিশনে সুপ্রিয়ার মতন একজন অনভিজ্ঞ অফিসারকে পাঠানো এবং পক্ষান্তরে মিশন ব্যর্থ হওয়ার খেসারত হিসেবেই তার চাকরি জীবনে সাময়িক ছেদ টানা হয়েছে। সন্দীপ স্যারের বাড়িতেই শটান চলে গেল সুপ্রিয়া। সন্দীপ স্যার এতদিন পর ওকে দেখে ভীষণভাবে অবাক হলেন, সেই সাথে খুশিও হয়ে উঠলেন। সুপ্রিয়ার প্রথম থেকেই ওনার খুব প্রিয় অফিসার ছিল, কিন্তু সেই ট্র্যাজেডির পর সুপ্রিয়ার অপমান এবং ট্রান্সফারের জন্য সন্দীপ স্যার নিজেকে সম্পূর্ণরূপে দায়ী করে সব অপরাধ মাথা পেতে নিয়ে লজ্জিত হয়ে সুপ্রিয়ার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। আজ সেই সুপ্রিয়া নিজেই তার বাড়ি খুঁজে খুঁজে আসায় সন্দীপ স্যার অভিভূত হয়ে গেলেন। ওর কাছে ক্ষমা চেয়ে নিয়ে হাসনাবাদের সাম্প্রতিক সাফল্যের জন্য সুপ্রিয়াকে অভিবাদনও জানালেন। সুপ্রিয়া সবিনয়ে জানালো সেই ঘটনার জন্য সন্দীপ স্যার কোনোভাবেই দায়ী ছিলেন না। যা ঘটেছে তার জন্য শুধুমাত্র একজন দায়ী, সে হচ্ছে বাদশাহ। আজও সে তার কাছে ছুটে এসেছে শুধুমাত্র সেই বাদশারই সন্ধান পাওয়ার জন্য। সন্দীপ স্যার শান্তভাবে শুনলেন সুপ্রিয়ার সব কথাগুলো, তারপর প্রশ্ন করলেন,
বলো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আপনি শুধু এইটুকু আমাকে জানান, 1 বছর আগের সেই মিশনে বাদশার এক্স্যাক্ট লোকেশন আপনি কিভাবে জানতে পেরেছিলেন? কে আপনাকে জানিয়েছিল সব কিছু? আমার দলেরই বেশ কিছু ইনফর্মারকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিলাম আমি। তার মধ্যেই একজন আমায় জানিয়েছিল বাদশার হদিশ। কিন্তু আপনি যে তখন বলেছিলেন বাদশার দলেরই কেউ এক ইনফরমেশন লিক করেছিল, আর আজ বলছেন আপনার ইনফর্মার ওর খবর এনেছিল। কোনটা আসলে সত্যি স্যার? আমি সত্যিটা জানতে চাই। আমি তোমায় মিথ্যে বলছি না সুপ্রিয়া। যে আমাকে এই ইনফরমেশন দিয়েছিল সে বাদশার দলের সাথেও কানেক্টেড ছিল, সেই সঙ্গে আমার ইনফর্মারের কাজও করত। ও আমার বেস্ট এজেন্ট ছিল, তাই ওর মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি। মৃত্যু মানে? কার মৃত্যু ঘটেছিল? আমার সেই এজেন্টের। কথা বলতে বলতেই একজন মহিলা এসে সন্দীপ স্যারের টেবিলে 2 কাপ চা রেখে দিয়ে গেল, আর সেই সাথে 2টো জলখাবারের প্লেট। সন্দীপ স্যার কিন্তু কাউকে ডেকে কিছু বলেননি। নিজে থেকেই হয়তো গেস্ট আসতে দেখে বাড়ির কাজের মহিলাটি খাবার বানিয়ে এনেছে। সুপ্রিয়া মনে মনে তাকে ধন্যবাদ জানালেও মুখে বলে উঠল, আমি কিছু খাবো না স্যার, শুধু চা, ব্যাস। আরে খাও খাও, মালতী তোমায় দেখতে পেয়ে বানিয়ে এনেছে। আগে আপনি বলুন স্যার। তারপর কি যেন বলছিলেন? আপনার সেই এজেন্টের মৃত্যু কেন হয়েছিল? কি হয়েছিল তার সাথে? তোমার অপারেশন ফেলিওরের পর বাদশাহ বুঝতে পেরেছিল ওর দলেরই কেউ ওর সাথে নিশ্চিত বিশ্বাসঘাতকতা করেছে, ওকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ওর বুদ্ধি ছিল মারাত্মক, ফলে আমার সেই ইনফর্মার খোকন ধরা পড়ে যায় ওর হাতে। বাদশাহ ওকে হাত পা বেঁধে ট্রেনের সামনে ফেলে দিয়ে আসে, আর তারপর। কি বলছেন স্যার? আমার ভুলের জন্য আপনার সেই এজেন্টকে এভাবে শেষ হয়ে যেতে হয়েছে? ভুল বললে সুপ্রিয়া, তোমার জন্য খোকন শেষ হয়নি। ঠিক যেমন একটু আগে তুমি বললে আমার জন্য তোমার কোনো ক্ষতি হয়নি, ওই খোকনকেও শেষ করেছিল ওই একই শয়তান বাদশাহ, যে তোমারও সর্বনাশ করেছে। তুমি তো বরং খোকনের আত্মাকে পরম শান্তি দিয়েছ, খোকনের মেয়েকে বাঁচিয়ে। মানে কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। ওই খোকন মারা যাওয়ার পর ও স্ত্রী এবং মেয়ে লুকিয়ে আমার কাছে পালিয়ে আসে বাঁচার জন্য। আমি ওদের আশ্রয় দিই, লুকিয়ে রাখি আমার বাড়িতে, সকলের চোখের আড়াল থেকে। কিন্তু আমি বুঝতে পারিনি সাথীর মনোভাব। মালতী সবটা মেনে নিলেও সাথী ওর বাবার মৃত্যুটা মেনে নিতে পারেনি, তাই ও নিজেই গিয়েছিল বাদশাকে শাস্তি দিতে। সাথী মানে? মানে তুমি যাকে হাসনাবাদে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ, সাথী। সাথী সেই খোকনেরই একমাত্র মেয়ে। ও বাদশার লোকেদের ফলো করে পৌঁছে গিয়েছিল বাদশার আসল ডেরাতে। ও না জেনে ওই ভিডিওটা ভাইরাল করেনি, জেনে বুঝেই করেছিল বাদশার স্বরূপ সবার সামনে তুলে ধরার জন্য। কিন্তু ও আমায় কিছু না জানানোয় ভুল করে পড়ে গিয়েছিল বাদশার ফাঁদের মধ্যে, যার ফলে ও খোকনের মতোই বাদশার শিকার হতে যাচ্ছিল। শুধু তুমি সেটা আটকেছ। তুমি ওকে বাঁচিয়ে তুলে মালতীকেও বাঁচিয়ে তুলেছ, যে মালতীকে সাথীর কথা জানার পরেও এই বাড়ি থেকে বেরোতে দিইনি, হাসনাবাদে মেয়ের কাছে যেতে দিইনি। কারণ আমি জানি সাথীকে শেষ না করতে পারার আক্রোশে ওরা মালতীকে শেষ করে দিতে পারে। মালতী মানে সাথীর মা মালতী সর্দার আপনার বাড়িতেই লুকিয়ে আছে স্যার? হ্যাঁ, আর তাকে তুমি একটু আগেই দেখেছো জল খাবার নিয়ে আসতে। তুমি ওকে না চিনলেও ও তো তোমাকে চেনে সুপ্রিয়া। সুপ্রিয়ার হাত থেকে ঝপ করে পড়ে গেল সানগ্লাসটা। পর্দার আড়ালে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে মালতী। নিজের মেয়ের উপর এই ভয়ানক অত্যাচারের পরেও ওকে সাথীর কাছে যেতে দেওয়া হয়নি। শুধু জানতে পেরেছিল একজন পুলিশ ম্যাডাম সাথীকে সাক্ষাৎ মৃত্যু মুখ থেকে বাঁচিয়ে এনেছেন। আজ সেই ম্যাডামের পদধূলি পড়েছে এই বাড়িতে। ফলে মালতী নিজের আবেগকে আর সংবরণ করতে পারেনি। ওকে প্রবোধ দেওয়ার কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না সুপ্রিয়া। ওর চোখের সামনে শুধু ভেসে উঠছে সাথীর সেই নিষ্পাপ মুখ, তেজ দীপ্ত চোখ দুটো। চরম শারীরিক যন্ত্রণার মধ্যেও নার্সের কথায় কর্ণপাত না করে যে গড়গড় করে সবকিছু খুলে বলেছিল সুপ্রিয়াকে, শুধু বলেনি তার আসল পরিচয়। বাদশাকে এতদিন ব্যক্তিগত শত্রু বলে মনে করত সুপ্রিয়া। আজ সে বুঝতে পারছে এই লড়াইটা শুধু ওর একার নয়, এই লড়াই সাথীরও,
এই লড়াই যে যে পরিবারকে বাদশাহ শেষ করেছে তাদের প্রত্যেকের। এই লড়াই আসলে শুভ অশুভের লড়াই, কেবল বাদশাহ বনাম সুপ্রিয়ার লড়াই নয়। মালতীকে কাঁদতে ছেড়ে দিয়ে পিছন ফিরে সন্দীপ স্যারের চোখেও জল দেখতে পেল সুপ্রিয়া। ও স্যারের সামনে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। বাদশাহ যেভাবে খোকন সর্দারকে শেষ করেছে, আমার পেটের বাচ্চাকে শেষ করেছে, এবার আমি ওকে শেষ করে ছাড়ব। পৃথিবীর যে প্রান্তেই ও লুকিয়ে থাকুক না কেন, ওকে আমি ঠিক টেনে বার করে আনবই। তুমি এই কাজটা পারবে বলেই সেদিন সব অফিসারকে ছেড়ে আমি তোমার উপর দায়িত্ব দিয়েছিলাম বাদশাকে গ্রেফতার করার জন্য। বাদশাকে এখন ধরা তো সহজ নয় সুপ্রিয়া। আমি যতদূর জানি খুব বড় মাপের কোনো মাথা আছে ওর পিছনে, যে পলিটিক্যালি খুব স্ট্রং, এবং সে বাদশাকে যে কোনো মূল্যে বাঁচানোর চেষ্টা করবে। কারণ বাদশা ধরা পড়লে তার মুখোশটাও খুলে যাবে সকলের সামনে। আপনি তো এতদিন লালবাজারে ছিলেন স্যার, আপনি কি জানেন না বাদশার সেই গডফাদার কে হতে পারে? আপনি কি কাউকে সন্দেহ করেন স্যার? সন্দেহ তো অনেককেই করি সুপ্রিয়া, কিন্তু প্রমাণ যে নেই। উঠে দাঁড়িয়ে বললেন সন্দীপ স্যার, প্রমাণ আমি জোগাড় করে দেবো স্যার আপনাকে। আপনি শুধু তার নামটা একবার আমাকে বলুন। আমি তোমাকে ভালো করেই চিনি সুপ্রিয়া। তার নাম বললেই তুমি বেপরোয়াভাবে এখন তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে, তাকে অ্যারেস্ট করার চেষ্টা করবে। কিন্তু সেটা খুব বিপজ্জনক হবে, কারণ সে অত্যন্ত পাওয়ারফুল পারসন। এমনকি ওর সাথে আমাদের পুলিশের ওপর মহলের ভালো মতোই কানেকশন আছে। তাই নির্ভুল প্রমাণ না পেলে তার বিরুদ্ধে কিচ্ছু স্টেপ নেওয়া যাবে না। তবে তোমায় আমি কিছু তথ্য দিচ্ছি, সেগুলোর উপর আমি তদন্ত করেও সফল হতে পারিনি। যদি তুমি সফল হতে পারো তাহলে নিশ্চিতভাবে প্রমাণও পেয়ে যাবে, লোকটাকেও ধরতে পারবে। অবশ্যই স্যার। আর বলছিলাম স্যার, শান্তিলালের কল রেকর্ড চেক করো। চমকে উঠল সুপ্রিয়া। ও এক্ষুনি শান্তিলালের মৃত্যু নিয়েই প্রশ্ন করতে যাচ্ছিল। তার ঠিক আগেই ওর মনের কথা বুঝে ফেলেছেন সন্দীপ স্যার। শান্তিলালের কল রেকর্ড চেক করে আমি দেখেছি একটা বিশেষ নাম্বার থেকে ওর কাছে ফোন এসেছিল মৃত্যুর ঠিক আগের মুহূর্তে। ওই নাম্বার থেকে বাদশার কোনো গোপন ফোনে কোনো না কোনো সময়ে নিশ্চিতভাবে কোনো কল যাবে। তোমাকে অপেক্ষা করে থাকতে হবে সেই কলটার জন্য, তাহলে তুমি বাদশাকে ট্রেস করতে পারবে, ওকে ট্র্যাক করতে পারবে। তার মানে আপনিও চুপচাপ বসে নেই স্যার, আপনিও আপনার মতন করে তদন্ত চালিয়ে যাচ্ছেন। আমি এই নাম্বারের হদিশ 1 বছর আগেই পেয়েছিলাম সুপ্রিয়া, কিন্তু হায়ার অথরিটি আমাকে এই নিয়ে তদন্ত এগোতে দেয়নি। তুমি কি করে ভাবলে যে আমি চুপচাপ বসে থাকব? খোকনকে যে নৃশংসভাবে খুন করেছে, সাথীকে নির্মমভাবে রেপ করেছে, তাকে কি আমি এত সহজে ছেড়ে দিতে পারি? আমি নিশ্চিত ওই শান্তিলাল বাদশার লুকোনো ডেরার খবর জানতো বলেই ওকেও পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে ওই পাওয়ারফুল পারসন। তাই শুধু বাদশা নয়, ওই পাওয়ারফুল পারসনকে ট্রেস করা তোমার আরো বড় কর্তব্য। আর একটা কথা, একটু চোখ কান খোলা রেখো, আরো অনেক কিছু বুঝতে পারবে তুমি, ঠিক আছে? শেষের কথাটা বলে মুচকি হাসলেন সন্দীপ স্যার, যার কারণ ঠিক বুঝতে পারল না সুপ্রিয়া। হঠাৎ বাইরে থেকে ওর ডান হাত বিকাশ গর্তের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বস, স্যার ফোন করেছে। স্যার ফোন করেছে? লাফিয়ে উঠল বাদশা। রিভলভারটা এক হাতে ধরে গর্ত দিয়ে সতর্কভাবে উপরে উঠতেই ওর কানে ফোন ধরিয়ে দিল বিকাশ। এই ফোনটা বেনামি সিম কার্ডে চলছে। নাম্বারটা অত্যন্ত ব্যক্তিগত, শুধু 3 জন জানে এই নাম্বারের হদিশ। তারা হলো বাদশা, বিকাশ আর ওর স্যার। তাই এই নাম্বার ট্র্যাক করা পুলিশের পক্ষেও অসাধ্য। ফোনটা কানে নিয়ে উদ্গ্রীব হয়ে বাদশা বলল, স্যার 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 আমি অনেকদিন ধরেই আপনার সাথে। তোকে এতদিন ধরে পুষছি আজকের দিনটা দেখার জন্য বাঞ্চোদ। স্যার 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 আমার একটা ভুল হয়ে গেছে স্যার। স্যার স্যার ওই মেয়েটাকে খুন করতে কি প্রবলেম হয়েছিল তোদের? পোঁদে সুড়সুড়ি লাগছিল? কে বলেছিল ওকে রেপ করতে? আর যদি রেপ করলি তো খুন করলি না কেন? ওকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দিতে পারতিস, কেটে মাটির নিচে পুঁতে দিতে পারতিস। তোরা ধরে নিলি ও মরে গেছে, হ্যাঁ? তারপর বেঁচে উঠে উল্টো করে পোঁদে যদি বাঁশ দিয়ে দেয় না, তখন বুঝবি। এই জন্য তোদের সালা দুধ কলা দিয়ে পুষতাম এতদিন ধরে, শুয়োরের বাচ্চা। স্যার 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 সব আমার দোষ স্যার। স্যার 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 কিন্তু যা হওয়ার তো সব হয়ে গেছে স্যার। স্যার
এবার আমাকে বাঁচান স্যার, এবার আমাকে বাঁচান। আপনি আমায় বাংলাদেশে পালিয়ে যেতে হেল্প করুন স্যার, না হলে আমাকে এই পুলিশগুলো পাগলা কুত্তার মতো খুঁজছে। স্যার স্যার আমি না কোথাও পালিয়ে বাঁচবো না স্যার। স্যার 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 আমাকে না এই দেশ ছাড়তেই হবে স্যার। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই স্যার। শালা আমার বিজনেসের পোঁদ মারিয়ে এখন হেল্প চাইতে এসেছি, শুয়োর কোথাকার। সরকারের যে বিধায়ক, যে আমলাগুলো আমাকে সাহায্য করতো, তারা পর্যন্ত তোকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। এবার আমি কি করে বাঁচাবো তোকে? হ্যাঁ, শালা রেপের মতো সেন্সিটিভ কেস নিয়ে গভর্নমেন্ট কোনো রিস্ক নেবে না। তাহলে আমি কি করব স্যার? আমি যদি ধরা পড়ি তাহলে তো আপনিও... এই এই এই, তোকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো রে বাঞ্চোদ মারা। যদি আর একবার এই কথাটা উচ্চারণ করেছিস না, শালা ঝুলিয়ে রেখে দেবো বাঞ্চোদ কোথাকার। আমাকে ধরিয়ে দিবি? হ্যাঁ, আমাকে? কত বড় বুকের পাটা হয়েছে শুয়োরের বাচ্চা। তোদের মতন কুত্তাগুলোকে রাস্তা থেকে তুলে এনে পালপোষ করে বড় করেছি, আমাকে ধরিয়ে দিবি বলে? হ্যাঁ, শালা আমাকে ধরিয়ে দিবি? না না স্যার, না না স্যার, আপনি ভুল বুঝবেন না। আমি কোনোদিনই আপনাকে ধরিয়ে দেব না। কিন্তু কিন্তু পুলিশের বড় অফিসার ওই সুপ্রিয়া, ও তো মহা ডেঞ্জারাস। ও তো সব দিক দিয়ে আমাকে ধরার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে স্যার। আর সেই জন্য তো আমি বাইরেও বেরোতে পারছি না। কতদিন যে ঠিক মতো খাইনি, ওষুধও কিনতে যেতে পারছি না। যদি পুলিশ ধরতে পারে না, বিরিয়ানি তোমার পোঁতে গুছিয়ে দেবে। শালা কিচ্ছু খেতে হবে না তোকে, এখন ওই গর্তেই বসে থাক। খবরদার যদি বাইরে বেরিয়েছিস, শালা পুলিশ ধরার আগে আমি মারবো তোদেরকে। যদি বাঁচতে চাস আর আমাকে বাঁচাতে চাস, কেউ যেন তোদের চুলের ডগাটাও না দেখতে পায়। শোন, এদিকে ওয়েদার ঠান্ডা হোক, আমি তোকে সব জানাবো, ঠিক আছে? খট করে কেটে গেল ফোনটা বিকাশের হাতে দিয়ে খুব জোরে সামনে রাখা চেয়ারটায় লাথি মারল বাদশা। বস, স্যার কি বললো? শালা, এতকাল এত কিছু করলাম, এত সার্ভিস দিলাম, আর আজ শালা আমার পাশে কেউ নেই। হ্যাঁ, স্যার পর্যন্ত কোনো হেল্প করলো না। শালা, বাকিরা সবাই তো পালিয়েছে বস। ওই সুপ্রিয়া শুনলাম ওই সিমেনের ডিএনএ স্যাম্পেল মেলাচ্ছে। আর যারা সেদিন মেয়েটাকে খেয়েছিল বস, তাদের মধ্যে আমি তো ছিলাম না। ধুর, সেদিন যে কেন শেষ করলাম না ওকে। দ্রুত ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলল বাদশা। ওর চেহারা বাস্তবিকই এখন ঘায়েল বাঘের চেয়েও বেশি হিংস্র। সেদিন ওটাকে না খেয়ে শেষ করে দিলেই না ঝামেলাটা পুরো মিটে যেত। কি করে যে এত বড় ভুলটা করলাম রে! কি করে না 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 না, কি করে? তোর এটাই শেষ ভুল ছিল রে বাদশা। একটা গুলির আওয়াজে কেঁপে উঠল বাদশার চোরা কুঠুরি। মুহূর্তের মধ্যে হতভম্ব হয়ে বাদশা দেখতে পেল ওই গুলিতে ঘায়েল হয়ে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বিকাশ। আর সামনের দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়েছে সশস্ত্র পুলিশ। পুলিশ কি করে? হতবাক হয়ে বাদশা নিজের মনেই বলে উঠল, রিভলভারটা নেওয়ার আর সময় নেই তার, কারণ দুটো পুলিশ ওর ঘাড়ের আগে আর পিছনে বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। কে কে খবর দিল? কিভাবে জানতে পারলি? হ্যাঁ, আমি এখানে। তোর সাথে তোর এই স্যারের ফোন ট্র্যাক করেই তোর হদিস জানতে পারলাম রে শুয়োরের বাচ্চা। তো শেষ বলে এটাই ছিল, তোদের ফোনের জন্যই আমরা অপেক্ষা করছিলাম, নাহলে হয়তো তোকে ধরতে পারতাম না। সুপ্রিয়া ম্যাডাম ঠিকই বলেছিলেন। কি বলছিলেন ম্যাডাম? চুপ শালা, কলকাতা গেলেই জানতে পারবি। চল গাড়ি তোল। এই গুলি খাওয়া কুত্তাটায় গাড়িতে তোল, হাসপাতালে নিয়ে না গেলে শালা রক্তপাতেই মারা যাবে। চল। থানার ভিতরে বাঁধা অবস্থায় বসে আছে বাদশা। সামনে বসে আছে আইপিএস সুপ্রিয়া বোস, সঙ্গে রয়েছে অন্যান্য পুলিশ কর্তারা। একপাশে বেঁধে রাখা হয়েছে আরও কিছু লোকদের। বাদশাকে ধরার পর গোপন সূত্রে খবর পেয়ে বাদশার বেশ কিছু শাগরেদকেও গ্রেফতার করেছে পুলিশ। বেনামি ফোনে কেউ ওদের সঙ্গীদের খবর পুলিশকে দিয়ে দিয়েছিল। তার ফলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষকগুলোকে ধরে এনে আজ এই ঘরে হাজির করেছে লালবাজারের পুলিশ বাহিনী। সুপ্রিয়া উঠে দাঁড়িয়ে বাদশার কাছে এসে বাদশার চিবুকে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি রে বাদশা,
সেদিন টালিগঞ্জের বস্তিতে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমার হাত থেকে পালিয়ে গেছিলি। তুই তো জানতিসই না যে 1 বছরের মধ্যে তোর আমি এই হাল করে ছাড়ব। তুই যে ড্রাগ মাফিয়া ছিলিস সেটা তো শুধু আমি জানতাম। সেদিন তোকে ধরতে পারলে ওই একটা মামলাতেই শুধু তুই শাস্তি পেতিস। যাক, ভালোই হলো বল। আজ শুধু ড্রাগ পাচারের অপরাধেই নয়, রেপ, মার্ডার, কিডন্যাপিং, আরে কি কি অপরাধ একটা মানুষ করতে পারে বলতো। তুই সব দিক থেকে শেষ বাদশাহ, এবার তোর খেলা শেষ। বাদশাহ কোনো কথা বলতে পারছে না, জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সুপ্রিয়ার দিকে। সেদিন হাতে পেয়েও সুপ্রিয়াকে ছেড়ে দিয়েছিল, এখন মনে হচ্ছে বড্ড ভুল করেছিল। গুলি করে খুলি উড়িয়ে দিলে আর আজকের দিনটা বাদশাকে দেখতে হতো না, কিন্তু এখন আর কিছু করার নেই। ওর পালানোর সব পথ বন্ধ, তাই অসহায় হয়ে বসে জ্বলন্ত চোখ দিয়ে অগ্নিবর্ষণ করা ছাড়া বাদশার সামনে আর কোনো উপায় রইল না। এই বাদশা, তোকে আমি কিভাবে ধরলাম তুই জানিস? সুপ্রিয়া ঘরে পায়চারি করতে করতে বলছে। বাদশার ভ্রু সামান্য কোঁচকালো। কিভাবে তাকে ধরা হয়েছে সেটাও বুঝতে পারলেও পিছনের কারণটা জানতে পারেনি। ও স্যারের সাথে কথা বলার পরেই ঝট করে চিন্তার ঘোর কেটে গেল সুপ্রিয়ার কথায়। তোর শেষ ফোনটাই তো তোকে ধরিয়ে দিল আমার হাতে। আসলে কি জানিস তো, তোর এই নাম্বারটা ওটা আমাদের কাছে ছিল না, কিন্তু তোর পুরনো নাম্বারের পুরো কল রেকর্ড আমাদের লালবাজারের সন্দীপ স্যার ট্র্যাক করছিল। তুই গত বছরে কাকে কতবার ফোন করেছিস সেই সবটাই আমরা জানতে পেরে গেছিলাম। সেই সূত্রেই আমরা এমন একটা নম্বরের সন্ধান পাই যেই নম্বর থেকে দিনে একাধিকবার ফোন করা হয়েছে তোকে। এমনকি সেই ফোন থেকে মৃত্যুর আগের মোমেন্টে ফোন করা হয়েছিল ওই শান্তিলাল মাইতিকেও। বাদশা অবাক হয়ে তাকিয়ে আছে সুপ্রিয়ার দিকে, কোনো কথা বলতে পারছে না। শান্তিলাল মাইতির সাথে তো তোর বহুদিনের কারবার, তাই ওকে চাপ দিলেই আমরা বার করতে পারতাম তোর প্রবাবল লোকেশন। শান্তিলাল আমাদের সব রকম সাহায্য করবে বলে রাজিও হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেই বেচারা খুন হয়ে গেল। কিন্তু খুনের আগে তোরা একটা ভুল করে ফেলেছিলিস, আর সেটা হলো ওই গোপন নম্বর থেকে ফোন করে ফেলেছিলিস শান্তিলালের মোবাইলে। সেই নম্বরটাই আমরা ট্র্যাক করা শুরু করি। তারপর বুঝতে পারি দিনের বেশিরভাগ সময় ওই নম্বরটা বন্ধই থাকে। আরও বেশ কিছু নম্বরের হদিশ পাওয়া যায় তোর ওই কল লিস্ট থেকে, বেশিরভাগই বেনামি নম্বর। আগের বার যখন তোকে ধরেছিলাম তখনও ওই নম্বরগুলোই সূত্র পাওয়া গেছিল, কিন্তু তখন পুলিশের উপর মহলের চাপে, রাজনৈতিক চাপে, অ্যাকচুয়ালি তোর গডফাদারের চাপে তদন্ত জোর করে বন্ধ করে দেওয়া হলো। কারণ সেই নম্বরগুলোর আসল মালিকের হদিশ পেলে একটা বড় রহস্যের পর্দা ফাঁস হয়ে যেত। আর এই সব কিছুর পেছনে যে আসল মাথা, তাকে আমরা ধরেও ধরতে পারছিলাম না, সির্ফ প্রমাণের অভাবে। তাই অপেক্ষা করছিলাম সে শান্তিলালকে ফোন করার মতন ভুলটা আবার কখন করবে। আজ পেয়ে গেলাম সেই সুযোগ। সেই নম্বর থেকে ফোন এলো তোর গোপন নম্বরে। তোর গোপন নম্বরের হদিশ পেয়ে তোর লোকেশন ট্র্যাক করে তোকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদ পুলিশ। সেই সাথে যার সাথে তুই কথা বলেছিলি, তোর সেই স্যার, যাকে তোর প্রতিদিনের ব্যবসার হিসেব দিতে হতো, যাকে তোর প্রতিদিনের কাজের জবাবদিহি করতে শুনেছিল সাথী, তার খোঁজ পেয়ে গেলাম আমি। আজ তাকে ধরতে চলেছি আমি। আজ আর তোকে কোনো রাজনৈতিক নেতা, মন্ত্রী, তোর স্যার কেউ বাঁচাতে পারবে না বাদশা। তোর খেল আজ খতম। চলি। হ্যাঁ। পুলিশের টুপিটা পরে ঘর থেকে বেরিয়ে গেল সুপ্রিয়া। পিছনে পিছনে বেরোলো সশস্ত্র পুলিশ বাহিনী। ওদের গন্তব্য এখন 5 নম্বর এলগিন রোড, আদিত্য ভিলা। 1 বছর পর আবারও শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে আছে সুপ্রিয়া, কিন্তু আজ সে একেবারে অন্য পরিচয়, অন্য কারণে এসেছে এই বাড়িতে। অ্যারেস্ট করতে এসেছে সেই মাথাকে যার সাথে শেষবারের মতন কথা বলেছিল বাদশা। বাড়ির সামনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে তীর্থ। ওর দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে বাড়ির মেন গেট পেরিয়ে এগিয়ে চলল সুপ্রিয়া। বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে ওর শাশুড়ি, যিনি একদিন অনিচ্ছা সত্ত্বেও বরণ করে এই বাড়িতে তুলেছিলেন সুপ্রিয়াকে। তাকেও পেরিয়ে উপরের বারান্দার শেষ ঘরের দিকে চলল সুপ্রিয়া, হাতে উদ্যত রিভলভার। দুম করে একটা শব্দ হলো ঘরের ভিতর থেকে। সুপ্রিয়া দৌড়ে গেল ঘরে। দেখতে পেল
আদিত্য বোস পড়ে আছে মাটিতে গুলিবিদ্ধ হয়ে, ফিনকি দিয়ে রক্ত ছুটছে। রিভলভারটা এখনও ওনার হাতে ধরা, সেটা থেকে রক্ত চুইয়ে পড়ছে। সুপ্রিয়া দৌড়ে গেল আদিত্য বোসের মৃতদেহের দিকে। নাকের সামনে হাত নিয়ে গিয়ে দেখল নিঃশ্বাস পড়ছে না। চোখের কোণা থেকে আবারও ওর গড়িয়ে পড়ল জল। চোখ বুজে ফেলল সুপ্রিয়া। ও এটা ঘটবে আগে বুঝতে পারেনি। ধরা পড়ার বদলে ওর দুর্দণ্ড প্রতাপ শ্বশুরমশাই যে সবাই এর নাগালের বাইরে এত সহজে পালিয়ে যাবেন, এটা কল্পনাই করেনি সুপ্রিয়া। এই কারণেই প্রথম দিন থেকে ওর চাকরির বিরুদ্ধাচরণ করতেন তিনি। পুলিশের চাকরি ছাড়াবার জন্য বারংবার তীর্থের কানে মন্ত্রণা দিতেন তিনি। মিসক্যারেজের পর স্পষ্টই জানিয়েছিলেন ঘরের বউকে হয় চাকরি ছাড়তে হবে, না হলে আদিত্য ভিলা। যে কোনো একটা বিকল্প বেছে নিতে বলেছিলেন তিনি সুপ্রিয়াকে। আজ সবকিছু দিনের আলোর মতন সুস্পষ্ট, আর সেই সাথে আজ সবকিছুর সমাপ্তিও ঘটে গেছে। বাবার মৃতদেহ জড়িয়ে আজ একবারও হাহাকার করে কাঁদেনি তীর্থ, কাঁদেনি ওনার স্ত্রীও। স্বামীর আসল রূপ জানতে পেরে ঘৃণায় দরজা বন্ধ করে দিয়েছিলেন সুপ্রিয়ার শাশুড়ি। তীর্থ ওর শেষকৃত্য করেছিল ঠিকই, কিন্তু তার মধ্যে কোনো প্রাণ ছিল না। শ্মশানে পুড়ছে আদিত্য বোসের দেহ। দূরে দাঁড়িয়ে দেখছে সুপ্রিয়া, চোখে চিকচিক করছে জল। আজও নিজের আসল শত্রুকে চিনতে পেরেছে ঠিকই, কিন্তু কি লাভ হলো? ওর হারানো ভালোবাসা কি আর কোনোদিন ফিরে পাবেও? কোনোদিন কি ফিরে পাবে তীর্থকে? ওই তীর্থ তো আদিত্যরই ছেলে। হঠাৎই সুপ্রিয়ার ফোনটা জোরে বেজে উঠল। ফোনটা বার করে স্ক্রিনের দিকে তাকাতেই শিহরণ জাগলো ওর মনে। এই কার নম্বর দেখতে পাচ্ছে ও? এতদিন তো এই নম্বর দেখার জন্যই আকুল হয়ে অপেক্ষা করেছিল সুপ্রিয়া। আজ কি তাহলে সেই দিন? কাঁপা কাঁপা হাতে অশ্রুসিক্ত চোখে ফোনটা রিসিভ করে কানে নিল সুপ্রিয়া। ওপাশ থেকে ভেসে আসছে তীর্থের কণ্ঠস্বর। পুলিশের ডিউটি কমপ্লিট হলে বাড়িতে এসো, অনেক কথা আছে তোমার সাথে। অনেক দূরে রেখেছি তোমাকে, আর দূরে থেকো না। অশ্রু সজল হয়ে উঠল সুপ্রিয়ার চোখ দুটো। ঘাড় ঘুরিয়ে দেখতে পেল তীর্থকে। হাত নাড়িয়ে সুপ্রিয়াকে ইশারা করে নিজের গাড়িতে উঠে গেল। বাবার অস্থিভস্য বিসর্জন দেবে না, এমনই ঘৃণা জন্মেছে ওর বাবার প্রতি। পুলিশের ইউনিফর্মে আছে বলে সুপ্রিয়া পুলিশের গাড়িতেই ফিরবে। এতদিন বাদে আদিত্য ভিলাতে। সব শেষ হলে পুলিশের গাড়িতে উঠে বসল সুপ্রিয়া। পাশে উঠে বসল অনিতা। সামনের সিটে বসল সাথী। গাড়ি চলতে শুরু করল। আচমকাই সুপ্রিয়া অনিতাকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা অনিতা, শুনেছিলাম তুমি নাকি পুলিশের চাকরির বাইরে অডিও স্টোরি চ্যানেলেও টুকটাক কাজ করো। অনিতা অবাক হয়ে সুপ্রিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি কি করে জানলেন? সুপ্রিয়া মৃদু হেসে অনিতার চোখে চোখ রেখে বলল, সেদিন আমার গাড়ি থেকে নামার পর সিটে অনেক মাটি দেখতে পেয়েছিলাম। তোমার ইউনিফর্মে অত মাটি কোথা থেকে এসেছিল অনিতা? তুমি কি মাটিতে পড়ে গিয়েছিলে, নাকি মাটি খুঁড়ে কাউকে বের করেছিলে? অনিতার চোখ বিস্ফারিত হয়ে গেছে, পলক পড়ছে না ওর। সুপ্রিয়া ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, সেদিন সাথীর কাছে যে ফোনটা এসেছিল সেখানে ও স্পষ্ট রুমির কণ্ঠস্বর শুনতে পেয়েছিল, অথচ রুমিকে কিন্তু কিডন্যাপ করা হয়নি। তাহলে নিশ্চয়ই কেউ রুমির কণ্ঠ হুবহু নকল করেছিল। তুমি কি এই রহস্যর কোনোভাবে দ্বার উদ্ঘাটন করতে পারবে অনিতা? কে গলা নকল করেছিল বলে তোমার মনে হয়? অনিতা কোনো উত্তর দিচ্ছে না, নির্বাক হয়ে গেছে ও। নাকি ওই রহস্যটার করতে পারবে যেটাতে বেশ কিছু বেনামি ফোন এসে আমাদের সাথীর ধর্ষকদের আসল হদিস দিয়ে গিয়েছিল? কে করেছিল ওই ফোনগুলো অনিতা, বলতে পারবে তুমি? অনিতার মুখ লাল হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, ঢোক গিলছে ও। সুপ্রিয়া অনিতার কাঁধে হাত রেখে বলল, অনিতা, বাদশাহ আদিত্য বোসের ফোন ট্র্যাক করার পাশাপাশি আমি কিন্তু তোমার ফোনও ট্র্যাক করেছিলাম সেদিন। আমি দেখেছিলাম দিনে বেশ কয়েকবার তুমি একটা বিশেষ নম্বরে ফোন করো। সেই নম্বর ডিসকভার করে আমি তো রীতিমতো চমকে উঠেছিলাম। তোমাকে কি খোকনের মতোই সন্দীপ স্যার বাদশাকে ধরার জন্য সিক্রেট এজেন্ট হিসেবে হায়ার করেছিল, নাকি তুমি বিবেকের টানে নিজেই সন্দীপ স্যারের সাথে যোগাযোগ করেছিলে? বাদশার দলে কি তুমি প্রথম থেকেই ছিলে? অনিতা মুখ নিচু করে আছে। সুপ্রিয়ার চোখে যেন চোখ রাখতে পারছে না ও।
ভয় পেও না অনিতা, আমি সবই বুঝেছি, কিন্তু কাউকে কিচ্ছু বলবো না। কেন বলবো না জানো? কারণ তুমি যাই করে থাকো না কেন, আলটিমেটলি তোমার জন্যই আমি সাথীকে বাঁচাতে পেরেছি, বাচ্চার পুরো দলটাকে অ্যারেস্ট করতে পেরেছি। আমি জানি নিশ্চয়ই আদিত্য বোসের পরামর্শে আমার পিছু নেওয়ার জন্যই হাসনাবাদ এসেছিলে তুমি। ওই 15 দিনের ছুটিটাও মিথ্যে অজুহাত ছিল। আসলে তুমি আমার সব ইতিহাস জানার চেষ্টা করেছিলে, মিশার চেষ্টা করেছিলে, আমার সব মনের কথা ফোনে রেকর্ড করতে চেয়েছিলে। আমার গতিবিধির উপর নজর রাখার জন্যই তুমি হাসনাবাদ এসেছিলে, কি তাই তো? অনিতার চোখ দিয়ে জল পড়ছে। কিন্তু তুমি কোনোটাই না করে নীরবে সকলের উপকারই করেছ। সাথীকে বাঁচিয়েছ, ওই জানোয়ারগুলোকে ধরিয়ে দিয়েছ। তুমি এগুলো কোনো উপরের চাপে করনি, হয় নিজের বিবেকের তাড়নায় করেছ বা সন্দীপ স্যারের নির্দেশে করেছ। সন্দীপ স্যার এই পুলিশ ডিপার্টমেন্টে আমার আইডল। বাদশাকে ধরার জন্য, আদিত্য বোসকে ধরার জন্য ওনার কন্ট্রিবিউশন, খোকনের এবং তোমার স্যাক্রিফাইস কারোর থেকেই কিছু কম নয়। তুমি আজ থেকে আমার সবচেয়ে বিশ্বস্ত অফিসার হলে, আর সাথে তোমাকেও আমি নিলাম আমার দলে। আমাদের 3 জনের এই দল শুধু আদিত্য বোস বা বাদশা নয়, ভবিষ্যতের অনেক বড় বড় শয়তানকে শেষ করতে পারবে, অনেক বড় অপরাধের সমাপ্তি ঘটাতে পারবে, এই আমার বিশ্বাস। গাড়ি এগিয়ে চলল আদিত্য ভিলার উদ্দেশ্যে। পিছনে পুড়তে লাগলো আদিত্য বোসের দেহ, মুছে যেতে লাগলো আইপিএস সুপ্রিয়ার দাম্পত্য জীবন এবং পুলিশি জীবনের সীমান্তে দাঁড়িয়ে থাকা এই ক্ষুদ্র সরল রেখা। গাড়িতে অনিতার পাঠানো সুপ্রিয়ার রেকর্ডেড কথোপকথন শোনার পর নিজের মনেই হেসে একটা নাম্বারে ফোন করলেন সন্দীপ স্যার। বেশ কয়েকবার রিং হওয়ার পর কেউ ধরল ফোনটা। স্যার, স্যার আমি সন্দীপ মিশ্র বলছি। স্যার, আদিত্য বোস তো চলে গেল, এবার ওই পোস্টটা আমি পাবো তো? অফকোর্স। ওই পোস্টে আসার জন্য এত কষ্ট করলে, আদিত্যকে ধরিয়ে দেওয়ার জন্য বাদশা, সুপ্রিয়া, খোকন, অনিতাকে ইউজ করলে, আর ওই পোস্টটা তুমি যে পাবে সেটাও আমাকে বলে দিতে হবে? হ্যাঁ? ইউ ডিজার্ভ দিস পোস্ট ম্যান। চিল। থ্যাংক ইউ স্যার। আর আমার সাসপেনশনটা? ওটা তো অলরেডি উঠে গেছে, কালই অফিস জয়েন করে যাও, আর বিকেলে পার্টি অফিসে চলে এসো। তোমার হাতে তোমার প্রাপ্য সম্মানটা তুলে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ফোন রেখে দিল ওপারের ব্যক্তি। চোখ দুটো জলজলে হয়ে উঠল সন্দীপ স্যারের। কেমন লাগলো শ্রোতা বন্ধুরা? কমেন্ট বক্সে কিন্তু নিজেদের মতামত অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে তোমাদের নিশিডাক চ্যানেলকে আরেকটু আপন করে নিতে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না। সঙ্গে বন্ধুদের সাথে শেয়ারটাও না হয় করে দিও। কোনো এক গল্পে আমাদের সবার প্রিয় ফেলুদা তোপসেকে বলেছিলেন, শীতকালে রহস্যটা বেশ ভালোই জমে। কি বলিস তোপসে? এরকমই কোনো এক শীতের বিকেলে শুরু হয়েছিল নিশিডাক গল্পের আড্ডা। দেখতে দেখতে পার করে গেল 3.5 বছর। আছে আছে টেলিপ্যাথির জোর আছে। হ্যাঁ, টেলিপ্যাথির জোর ছিল কিংবা ছিল না বলা মুশকিল, কিন্তু যেটা ছিল সেটা শ্রোতা বন্ধুদের ভালোবাসা। আর তাই 3.5 বছরের যাত্রাপথ পেরিয়ে নিশিডাক গল্পের আড্ডা আজকে হয়ে উঠেছে 64,000 সদস্য সংখ্যার একটি পরিবার। তাই নিশিডাক গল্পের আড্ডায় আমরা হাজির হই প্রত্যেক সোমবার আর শুক্রবার রাত ঠিক 8টায়, আবার কোনো সপ্তাহে বুধবার রাত ঠিক 8টায়, নতুন নতুন রহস্য রোমাঞ্চক গল্প নিয়ে। তাই শুনতে থাকো নিশিডাক গল্পের আড্ডা।